সো আমি রাকিব। তো, আমি গ্রাজুয়েট করছি এমআইএসটি থেকে 2022-এর শেষে। সো তখন দেখা যাচ্ছে হঠাৎ একদিন আমি দেখলাম যে ফেসবুকে, লিঙ্কডইনে সিনিয়র ভাইরা স্যামসাং এ যারা আছেন এবং অন্যান্যরাও ঘুমায় শেয়ার দিচ্ছে যে স্যামসাং একটা কন্টেস্ট হবে আর কি। হ্যাঁ, তখন আসলে জানতাম না এটা কি কন্টেস্ট। আসলে মনে করছিলাম যে মনে হয় হায়ারিং কোনো কন্টেস্ট বা সামথিং। পরে দেখলাম যে এটা আসলে পুরো বাংলাদেশের জন্যই একটা কোড কন্টেস্ট নামে আর কি পরিচিত হয় পরে। যে এখানে সবাই পার্টিসিপেট করতে পারবে, যারা টপ 50-র মধ্যে থাকবে দেখা যাবে যে তাদেরকে স্যামসাং নিয়ে যাবে। হ্যাঁ, সো আমিও এক্সাইটেড ছিলাম যে নাইস। আর আরেকটা কি, আমি সবসময় ধরেন আহ, আমি না, আপনারা অনেকেই ধরেন যারা ফ্যাং নিয়ে একটু ফেসিনেটেড থাকেন, তখন দেখা যায় যে আপনারা চিন্তা করেন যে গুগল, ফেসবুক, মেটার একটা ইয়ে আছে, লাইক আপনাদের লাইক ওদেরকে আলাদাই ওদের মানে গুগল পার্ক, অ্যাপল পার্ক সামথিং থাকে আর কি। তো আমি মনে করছিলাম যে বাংলাদেশে তো স্যামসাং আছে, স্যামসাং এর হয়তো বা এরকম একটা ভালো মানে জায়গায় সামথিং ওদের এরকম একটা পার্ক থাকতে পারে, সামথিং কিছু একটা থাকতে পারে, ছোট মোটো হইলেও বাংলাদেশ থাকতে পারে। তো এরকম চিন্তা করলাম যে নাইস, যদি টপ 50-র মধ্যে থাকতে পারি হয়তো বা ঘুরে আসা যাবে আর কি। তো ওই মতে আর কি কোনো এক সময় রেজিস্ট্রেশন করে ফেলি। তো স্যামসাং এ কোড কন্টেস্টে কিছু জটিলতা আছে। একটা হচ্ছে গিয়ে আপনি যা ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেগুলো আসলে আপনাকে মানে চলতে হবে। মানে চলতে হবে বলতে কি, আপনি যদি হ্যাকার র্যাঙ্কের আইডি দিয়েছেন একটা, আর আপনি পার্টিসিপেট করছেন অন্য আইডি দিয়ে, ওরা যদি দেখে যে রেজিস্ট্রেশন ফর্মে এই আইডির কোনো মানে ডাটা নাই, তাহলে আপনাকে ডাকবে না। আপনি পরের বার যতবারই মেল দেন না কেন ওরা শুনবে না আর কি। হ্যাঁ, তো দেখা যায় যে আপনি যে হ্যাকার র্যাঙ্ক আইডি দিয়েছেন সেই হ্যাকার র্যাঙ্ক আইডি দিয়ে করতে হয়। আচ্ছা, তো আমাদের সময় স্যামসাং এর কোড কন্টেস্টের রাউন্ড ছিল দুইটা, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, আর থার্ড রাউন্ড হচ্ছে একদম ফাইনাল রাউন্ড যেটা স্যামসাং এ হবে আর কি। তো আমাদের সময় ফার্স্ট রাউন্ডে দেখা গেছিল যে মোটামুটি খুবই ইজি প্রবলেম দিছিল। ইজি বলতে কি, 6 থেকে 7টা প্রবলেমের মধ্যে আপনার, আচ্ছা কেউ কি আছেন ওই কন্টেস্ট গুলোর প্রবলেম কি আসছিল দেখতে চান এখানে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা জি ভাই। আচ্ছা, দাঁড়ান আমি স্ক্রিন শেয়ার দিই, হ্যাঁ তাহলে সুবিধা হবে। সো এটা ছিল ফার্স্ট রাউন্ড। হ্যাঁ, কোড কন্টেস্টের ফার্স্ট রাউন্ড। তো এখানে অনেক মোটামুটি কেমন পার্টিসিপেট ছিল দেখি, লাইক মোটামুটি 700-800-র উপরে পার্টিসিপেট ছিল আর কি। হ্যাঁ, ফার্স্ট রাউন্ডে। তো ফার্স্ট রাউন্ডের কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়া ছিল যে ফার্স্ট রাউন্ডে কেউ যদি টপ 100 না 200-এর মধ্যে যদি থাকে তাহলে তাকে পরের রাউন্ডে কন্টেস্ট করতে পারবে আর কি। হ্যাঁ, তো খুবই ইজি কিছু প্রবলেম ছিল। প্রিন্ট প্রিন্টিং প্রবলেম ছিল যেগুলো একদম ইজি থাকে। তো এখানে আর কি সবচেয়ে টাফেস্ট প্রবলেম যদি বলেন, সবচেয়ে বড় হচ্ছে কি আপনাকে কিছু নাম্বার থিওরির কিছু প্রবলেম ছিল আর কি। হ্যাঁ, প্রাইমের কিছু প্রবলেম ছিল এবং কো প্রাইমের কিছু প্রবলেম ছিল। ঠিক আছে, সো এখানে টাফেস্ট বলতে কি আপনার অ্যাডহক কিছু প্রবলেমের বাইরে শুধুমাত্র নাম্বার থিওরি থেকে তারা একটু মিডিয়াম লেভেলের প্রবলেম দিছিল আর কি, বুঝতে পারছেন? তো প্রথম রাউন্ডটা খুবই তেমন একটা টাফ ছিল না। তো বাট টাফ ছিল না, তারপরেও সমস্যা হচ্ছে কি যে কন্টেস্টেন্টের তো অভাব নাই। সো আপনাকে খুবই ফাস্ট সলভ করতে হবে। যদি কন্টেস্ট ইজি হয় আপনাকেও খুব তাড়াতাড়ি সলভ করতে হবে, কেননা এখানে সব বাংলাদেশের টপ প্রোগ্রামারে আসলে কন্টেস্ট করতে চলে আসে। আর সেকেন্ড রাউন্ডটা ছিল অনেকটা ইন্টারেস্টিং আমার জন্য। সো সেকেন্ড রাউন্ডটা আমি যখন ফার্স্ট সেকেন্ড রাউন্ড হওয়ার পরে কিছু জটিলতা হয় ওখানে, কিছু টেস্ট কেস নিয়ে অনেক সমস্যা হয় আর কি। হ্যাঁ, কেননা সব তো ধরেন আপনার কন্টেস্ট এসআরবিডি সেট করে। আই ডোন্ট থিঙ্ক সো, মানে তখন কি হয়েছিল ওদের। তো ফার্স্ট রাউন্ডের পরে সেকেন্ড রাউন্ড ওদের একটু সমস্যা হয়ে গেছিল আর কি। কন্টেস্ট হয়েছিল ঠিকই, কিন্তু ওই রাউন্ডটা পরে আলটিমেটলি তারা বাদ দিতে হয়। ঠিক আছে, তারপর আবার রাউন্ড টু আবার রিটেক নেয় ওরা। এখন রাউন্ড টু রিটেকে প্রবলেম গুলো আবার একটু হার্ড হয়ে যায়। হার্ড বলতে কি মোটামুটি ভালোই হার্ড হয়। সো দেখা যায় যে প্রথম তিনটা যে সলভ করে, মানে দেখা যায় যে আপনার
প্রথম 30 জনের মতো, তো প্রথম 30 জনের মতো আপনার চারটা সলভ করতে পারে আর কি। হ্যাঁ, তারপরে সবাই তিনটা সলভ করতে থাকে, বুঝতে পারছেন? সো তিনটা সলভের মধ্যে যে প্রবলেম গুলো আছে, এখানে কিছু হার্ড সেগমেন্টারি প্রবলেম ছিল, ঠিক আছে? যে এটা যেমন আপনার, আমি এটা সলভ করছিলাম সামথিং যে লাইক হার্ড একটা সেগমেন্টারি একটা প্রবলেম ছিল। সো মানে তারা সেকেন্ড রাউন্ডে দেখা যায় যে ভালোই লেভেলের একটা প্রবলেম দাঁড় করেছিল আর কি, মোটামুটি ভালো রকমের ডিপি সেগমেন্টটি নাম্বার থ্রি থেকে ভালো রকমেরই কন্টেস্ট অ্যারেঞ্জ করছিল আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে কি আমার সময়কার কন্টেস্টেন্ট আর কি। তো আপনাকে যদি সেকেন্ড রাউন্ডে টপ 50-র মধ্যে থাকেন, তখন আপনি স্যামসাং আপনাকে তখন ইনভাইটেশন দেয় যে আপনি স্যামসাং একদিন আসেন, মানে ফাইনাল কন্টেস্টে আসেন। আমাদের ফাইনাল কন্টেস্টে আগের ফর্মার আইসিটি মিনিস্টার গেছিল, জুনায়দ আহমেদ পলক গেছিল আর কি। সো এ হচ্ছে কি কেস আর কি। হ্যাঁ, আমার এসআরবিডি এরিয়া। বাট এবার দেখলাম যে কোড কন্টেস্টের রাউন্ডই করছে একটা একটা রাউন্ড, পরের রাউন্ডে ফাইনাল রাউন্ড। সো এটা এক্সপেক্টেড যে এবার রাউন্ডে হয়তোবা প্রবলেম সংখ্যা বেশি থাকতে পারে, অথবা প্রবলেম সংখ্যা যদি এরকম 6-7টা 8টার মধ্যে লিমিটেড থাকে, তাহলে দেখা যেতে পারে যে আপনার একটু মিডিয়াম থেকে হার্ড এর দিকে ভালো রকমের প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? সো হয়তোবা আপনাকে নাম্বার থিওরি, আমি দেখছি স্যামসাং এ নাম্বার থিওরি দেখি ভালোই লাইক করে, এবং গ্রাফ ওরা ভালো লাইক করে। স্যামসাং এ দেখবেন আপনি যারা যদি কখনো ইন্টারভিউর জন্য কন্টেস্ট দিয়ে থাকেন, দেখবেন যে ওরা গ্রাফ থেকে ভালো রকমের প্রবলেম দেয় আর কি। হ্যাঁ, সো নাম্বার থিওরি, গ্রাফ, তারপর বিভিন্ন ডাটা স্ট্রাকচার, সেগমেন্টরি, তারপর ফেনোইক ট্রি, স্ক্যাটার ডিকম্পোজিশন, তারপর ডাইনামিক প্রোগ্রামিং এর মধ্যে আপনার ধরেন এত হার্ড না আসলো, বেসিকের মধ্যে ভালোই মিডিয়াম লেভেলের প্রবলেম আসে, যা দেখছিলাম। সো এবারটা যদিও আগেরটার মতো না, রাউন্ড ওয়ান রাউন্ড টুর মতো না, একটা রাউন্ডের পরে ফাইনাল রাউন্ড। সো এক্সপেক্টেড যে এবার ভালো রকমের একটা হার্ড থাকবে আর কি। এই হচ্ছে গিয়ে কেস, এই হচ্ছে গিয়ে মোটামুটি আমার কন্টেস্টের জার্নি। সো ফাইনাল রাউন্ডে আসলে কি হয় যদি বলি, ফাইনাল রাউন্ডে টপ 50 প্রোগ্রামার যায়, যারা ফাইনাল রাউন্ড মানে ফাইনাল রাউন্ডের আগের রাউন্ডে টপ 50 মধ্যে থাকে। সেদিন আপনার সারাদিন একটা ডে লং সেশন হয়। তারা স্যামসাং এর, আচ্ছা যেটা বলতেছিলাম যে আমি ফার্স্ট যেটা বললাম যে আমার এক্সপেকটেশন ছিল যে মনে হয় স্যামসাং অনেক ইয়া অনেক পশ জায়গায়, অথবা ওদের একটু পার্ক টার্ক থাকতে পারে বিশাল এরিয়া নিয়ে। ইট ইজ নট লাইক দ্যাট বেসিক্যালি। বাংলাদেশের স্যামসাং আর&ডি কারণ বাজারে অবস্থিত, আপনি জানেন কিনা জানি না। কারণ বাজারের মেট্রো স্টেশনের সাইডেই। হ্যাঁ, সো সেখানে ওদের বিল্ডিং এর নিচে উপরেও অন্যান্য অফিস আছে আমি যা দেখছিলাম। সো একটু ডিসাইডেড হয়েছিলাম যে আমি মনে করছিলাম যে অন্যান্য ফ্যান কোম্পানির মতোই হয়তো ওদের এরকম এরিয়া থাকতে পারে। আচ্ছা, সেটা ম্যাটার না। সো আমাদের একটা ডে লং সেশন হয়েছিল, সেখানে আসলে শুরুতে স্যামসাং তাদের কি কি কালচার আছে, কি কি নিয়ে কাজ করে, তারা নতুন কি পলিসি আনতেছে, এবং পলিসি বলতে এমপ্লয়ীদের ইমপ্রুভমেন্টের জন্য কি কি করে আর কি, সামথিং এরকম কিছু, এরকম আর কি, যে ওদের কি কি ফেসিলিটিস আছে সবকিছু নিয়ে একটা ব্রিফ আলোচনা দেয়। তারপরে ফাইনাল রাউন্ডে আপনার মনে হতে পারে যে ফাইনাল রাউন্ডে আসলে কি কন্টেস্ট হয়। আর কেউ কি বলতে পারবেন যে স্যামসাং এর ফাইনাল রাউন্ডে আসলে এত, আমরা তো ধরেন, আপনারা তো ধরেন অনেকগুলো কন্টেস্ট শেষ করেই ফাইনাল রাউন্ডে গেছেন। তো ফাইনাল রাউন্ডে যারা গেছে সবাই তো ধরেন আপনার টপ প্রোগ্রামার। তাহলে সেখানেও যদি আবার কন্টেস্ট কি হয় নাকি হয় না, ফাইনাল রাউন্ডে আসলে কি হয়, কারো আইডিয়া আছে? হ্যাঁ বলেন মিলয় ভাই। আসসালামু আলাইকুম ভাই। এরকম আছে না? ভাই যতদূর জানি যে ফাইনাল রাউন্ডে হিউরিস্টিক প্রবলেম গুলো দেয় এরকম, হুম হুম, মানে আমাদের যেরকম কোড ফোর্সেসের প্রবলেম এরকম প্রবলেম দেয় না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার মনে হয় আর কেউ না না জানলো, মনে হয় মিলয় ভাই জানে, অথবা দুই একজন হয়তো ওখানে জানতে কি পারে। ফাইনাল ভাইয়া, ওখানে কি ফাইনাল রাউন্ডে শুধু একটাই প্রবলেম দেয়, 3 ঘন্টার টাইম এমন কিছু? হ্যাঁ হ্যাঁ। সো এইটাই যে ফাইনাল রাউন্ডে আসলে একটা প্রবলেমই দেয়, এবং আমার সময়টা দিছে আর কি। লাস্ট দুইটা কন্টেস্টে কি হয়েছে এটা আসলে আমি বলতে পারতেছি না, আপনি একটু খোঁজ দিন জানতে পারবেন যে ফাইনাল রাউন্ডে গেছে। বাট আমার সময় এই হিউরিস্টিক প্রবলেম দিছিল। হিউরিস্টিক প্রবলেমটা এরকম যে আপনার কোড ফোর্সে কখনো হিউরিস্টিক প্রবলেম দেখছিলেন? আহ, এটা আসলে এক্সাক্ট সলিউশন আনা কঠিন। হ্যাঁ, আপনাকে একটা প্রবলেম দিয়ে দিবে, আপনার দেখবেন একটা মার্কিং থাকে, হ্যাঁ পয়েন্ট থাকে,
হিউরিস্টিক, আপনি যে কোড ফোর্সে হিউরিস্টিক প্রবলেমের কন্টেস্ট দেখেন, দেখলে বুঝতে পারবেন যে ওখানে কিছু পয়েন্ট থাকে, আপনাকে যত পারেন আপনি পয়েন্টটা ম্যাক্সিমাইজ করে ট্রাই করতে হয়, ঠিক আছে? কেননা যে এখন যত তার অ্যানালজি দিয়ে প্রবলেম সলভিং স্কিল দিয়ে যত বেশি আপনি ওই পয়েন্টটা ইনক্রিজ করতে পারবেন, ততই আপনি পয়েন্টে দিয়ে আগে থাকবেন, বুঝতে পারছেন? সো এই হচ্ছে কি কেস। কেননা ওখানে যারা যায় দেখা যাবে যে টপ 10 দেখা যাবে যে সব প্রবলেম সলভ করে ফেলতেছে। মোস্ট অফ দিনই দেখা যায় যে কোড ফোর্সেসে মাস্টার, কেউ গ্র্যান্ড মাস্টারও থাকে, হ্যাঁ, সো কেউ ইন্টারন্যাশনাল মাস্টারও থাকে। সো ওখানে আসলে প্রবলেম সলভ দেওয়ার থেকে আসলে আমি যে পরে যা বুঝলাম যে হিউরিস্টিক প্রবলেম দেওয়ার আইডিয়াটা অনেক নাইস, কেননা এতে আসলে কনফ্লিক্ট হওয়ার চান্সটা কম এবং টপ 10 বাই করাটাও ইজি হয়, কারণ পয়েন্টের উপর নির্ভর করে কে কত পয়েন্ট আসলে ইনক্রিজ করতে পারে আর কি। তার উপরে তো সাবমিশনের একটা টাইম আছেই, তো সাবমিশনের টাইমের উপর পেনাল্টি দিয়ে অনেক কিছু বের করা যায় আসলে। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি মোটামুটি একটা স্যামসাং কোড কন্টেস্টের জার্নি, ঠিক আছে? তারপর ধরেন আপনার শেষে কন্টেস্ট শেষে আপনার টপ 10 কে বিভিন্ন প্রাইজ দেওয়া হয়। আমাদের সময় আইসিটি মিনিস্টার বলছিল যে আমাদের টপ 50 সবাইকে একটা করে মানে দেশের তৈরি অনেক হাই ইন্ডেড ল্যাপটপ দিবে। যদি ওই ল্যাপটপ আমি আজও এখন চোখে দেখি পাই নাই, মানে এখনো কেউ আমাদের সাথে যারা কোড কন্টেস্ট ফাইনালে গেছিল তারা কেউই পায় নাই। এই হচ্ছে গিয়ে কেস, হ্যাঁ। তো এই তো আমার আসলে স্যামসাং এ জার্নি এতটুকুই। তারপরে দেখা যায় যদি আপনি স্যামসাং এ কোড কন্টেস্ট যেতে পারেন, আসলে আপনি ডিরেক্ট আপনাকে ইন্টারভিউতে ডাকবে, হ্যাঁ, আপনি চাইলে ডিরেক্ট ইন্টারভিউ দিতে পারবেন। তো তখন আসলে রেফার টেফার লাগে না। আপনি যদি এইচআর কে বলেন, এইচআরই আপনাকে কল দিবে যে আপনি কি স্যামসাং এ ইন্টারভিউ দিবেন নাকি, বুঝতে পারছেন? তো এর একটা ভালো দিক যে আপনি খুব সহজেই স্যামসাং এর নজরে পড়ে যাবেন এবং আপনাকে কল করা হবে যাতে আপনি ডিরেক্ট ইন্টারভিউতে যান। এবার তো দেখলাম যে টপ 10 এর মধ্যে থাকতে পারলে যে ডিফল্ট জব অফারও করতে পারি, এরকম কিছুটা দেখছিলাম, নাকি আমি ভুল দেখছি? তো স্যার মানে পোস্টারটা দেখলাম আর কি। তো এরকম কিছু হইতে পারে, হ্যাঁ। তো ভালো একটা চান্স আছে যে আপনি চাইলেই জব করতে পারেন আর কি। বাট সমস্যা হচ্ছে গিয়ে স্যামসাং এ আপনি এখানে অনেকে আছেন যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারও আছে। এখন আপনাকে স্যামসাং এ জয়েন করতে হলে যে টেস্ট গ্রাজুয়েট হওয়া লাগবে। আমার সময় কোড কন্টেস্ট ফাইনালে অনেক সেকেন্ড ইয়ার বলে মনে গেছিল, তো তারা তো চাইলে জয়েন করতে পারতেছে না তখন। তো হয়তো আপনাকে একটু ওয়েট করতে হতে পারে, যারা গ্রাজুয়েট হয়ে যাবেন আগামী 6 মাস 1 বছরের মধ্যে, তাদের জন্য একটা ভালো চান্স যে আপনি যদি কোড কন্টেস্ট ফাইনালে যেতে পারেন, অনসাইটে যেতে পারেন, দেখা যাবে যে স্যামসাং আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডিরেক্ট কল দিবে, তো আপনি একটা হাই প্রিফারেবল জায়গায় থাকবেন আর কি। এই হচ্ছে গিয়ে কেস। তো এই তো আমার জানি। তারপর বলেন, আহ, আর কিছু জানতে চান এই এই বিষয়ে? সবাইকে মোটামুটি জানেন যে এই এই প্রসিডিউরে আসলে পুরো স্যামসাং এর কোড কোনটা স্টাফ হয়, নাকি আগে থেকে জানেন না? এমন কেউ কি আছেন? তো আমার আজকে উদ্দেশ্য ছিল এটাই যে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে অ্যান্সার দেওয়া, এবং কারো যদি বাংলাদেশের টেক কোম্পানি বা সামথিং এগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকে এগুলো নিয়ে আলোচনা করা। এই হচ্ছে কি আজকে আলোচনা আর কি। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বলেন। ভাই আমি একটু ট্রাপ বিডি নিয়ে জানতে চাচ্ছিলাম, মানে এদের আসলে এনারা কিভাবে সিভিটা স্ক্যানিং করে বা কিভাবে আসলে সিভিটা শর্ট লিস্টেড কারা করা কারা যায়? কারা? ট্রাপ বিডি। ক্রাফট বিডি? জি ভাই। কোন কোম্পানি? ট্র্যাপ ট্র্যাপ ইউএসএ ট্র্যাপ। থেরাপ নাকি ক্রাফট বিডি? ক্রাফট বিডি, আচ্ছা। ট্রাপ বিডি ভাই, ট্রাপ। থেরাপ বিডি, ও আচ্ছা আচ্ছা, সরি আমি শুনতেছিলাম ঠিক মতো। থেরাপের আসলে আমি একজ্যাক্ট কিছু জানি না। যেটা হচ্ছে কি আসলে আপনি যদি রেফারেল থাকে, ভালো একটা হাই চান্স আছে যে আপনি থেরাপে ইন্টারভিউ কল পাওয়ার একটা ভালো চান্স থাকে, এবং শেষ রাউন্ড পর্যন্ত যাওয়ার একটা ভালো চান্স থাকে। এবং কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি দেখি তারা যায়, যাওয়ার পরে সেখানে ওরা আহ, ওই 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 ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আলাদা করে হায়ারিং প্রসেস গুলো চালায়। তো এটা একটা দিক আর কি। আর আপনি যদি একদম ওদের যে একদম নর্মাল সার্কুলার ওখানে যদি অ্যাপ্লাই করেন,
এখন যদি আপনি ভালো প্রবলেম সলভার হয়ে থাকেন, এইচআর এর চোখে যদি নজরে আসে, তাহলে হয়তো আপনি ভালো ডাক পেলেন। কিন্তু সত্যি বলতে কি, আমি যদি আপনাকে সফটওয়্যার ইন্ডাস্ট্রির একদম আহ, বলা যায় কি রিয়েল কথাবার্তা বলি, আপনি যেখানেই আসলে বাংলাদেশে অ্যাপ্লাই করেন না কেন, সত্যি বলতে কি এখন এত স্টুডেন্ট আছে, এবং আমাদের এআই আসার কারণে এত ভ্যাকেন্সি কম জুনিয়রদের জন্য। দেখা যায় যে বাংলাদেশের টপ কোম্পানি গুলোতে একটা ওপেন সার্কুলার যদি হয়, আমি ওপেন সার্কুলার কথা বললাম, ধরেন থেরাপ অথবা কিছু কিছু কোম্পানি ওপেন সার্কুলার দেয়, তাদের ওখানে দেখবেন যে আপনার অনেক টিভি পড়ে যায়। হ্যাঁ, আমি তো ধরেন লাস্ট, এখন আমি যেখানে আছি, এর আগে আমি ছিলাম কাইট গেমস স্টুডিওতে। আপনারা অনেকে হয়তো বা কাইট গেমস স্টুডিওকে চিনেন। সো ওখানেও কাইট গেমস অনেক নাইস। সো ওখানে আপনার ওরাও ওপেন ইয়া দেয়, লাইক যে ওপেন সার্কুলার দেয়। ওখানে দেখা যায় যে অনেক পোলাপান, 2-3 হাজার পোলাপানের উপরে আপনার অ্যাপ্লাই করে বসে। ঠিক আছে, লিঙ্কডইনে এবং ফেসবুকের মাধ্যমে তো আপনি ছড়াই যায় এখন সবকিছু। তো ওখান থেকে সিভি সর্ট আউট করে কন্টেস্ট নেওয়া ইজ হিউজ ডিফিকাল্ট। বাট আমি অ্যাটলিস্ট কাইট গেমসে দেখছি যে ওখানে একটা ট্রান্সপারেন্সি মেনটেন করা হয়। এবং যেমন আমি যদি বলি যে আমার কথা, যে আমি কিন্তু কাইট গেমসে আমার ইউনিভার্সিটি কখনোই কোনো সিনিয়র ছিল না। এমনকি আমি কখনো মানে কাইট গেমসে কারো রেফারও অ্যাপ্লাই করিনি। আমি ওদের পোর্টালে ঢুকছি, অ্যাপ্লাই করছি, পরে আমাকে ডাকছে। এ হচ্ছে কেস। এখন তো ধরেন আপনি অ্যাপ্লাই করলে আপনাকে কন্টেস্ট নিতে দিবে আর কি, আপনাকে সবার জন্য ওপেন ফর অল কন্টেস্ট। তো ওই কন্টেস্টে যদি আপনি টপ 10 টপ 15 এর মধ্যে থাকেন অথবা 20 এর মধ্যে থাকেন, দেখা যাবে যে আপনি ইজিলি কল পাবেন। বুঝছেন? তো এখানে আসলে ওইভাবে রেফার আসলে ম্যাটার করে না। রেফার ম্যাটার করে এইটুকুই যে আপনি কন্টেস্ট দিতে পারবেন। বড় জোর হতে পারে যে এই পর্যন্ত আসতে পারেন, 2,000 জনের থেকে ধরেন 1,000 জনকে কন্টেস্ট করার সুযোগ দিবে। তো এইটুকু পর্যন্ত হয়তো বা আপনাকে রেফার আনতে পারে। বাট আপনি যদি ভালো প্রোফাইল থাকে, আপনি এমনি চান্স পেয়ে যাবেন। তো এরকম বাংলাদেশে অনেক কোম্পানি আসলে এখনো ট্রান্সপারেন্সি মেনটেন করে আর কি। যেমন এনওসিসও আমি দেখছি যে যদি আপনি ভালো ইয়া থাকে, আপনি পাওয়া পসিবল আর কি। বাট দিন শেষে সত্যি কথা হচ্ছে গিয়ে, আপনি যদি রেফারেল থাকে অথবা কোনো সিনিয়র ভাই ওই কোম্পানি থাকে অথবা কোনো সিনিয়র যদি আপনার চেনা পরিচিত থাকে, তাহলে দেখা যায় যে আপনার ওখানে ইন্টারভিউ কল পাওয়াটা অনেক ইজি হয়। ঠিক আছে। আর একটা হচ্ছে গিয়ে, এখন আপনার মনে হইতে পারে যে ভাই আমার তো সিনিয়র ভাই ব্রাদার নাই, আমার অত আমি চিনি না, তাহলে আমি কি করতে পারি, আমি কিভাবে আসলে সিনিয়র ভাই বানাবো? অথবা তো ধরেন যে আপনি এমন একটা ইউনিভার্সিটিতে আছেন, ওই ইউনিভার্সিটিতে ভাইয়ারা এত বড় জায়গায় নাই, অথবা আপনি ওইভাবে কাউকে চিনেন না, তাহলে কি করবেন? যারা এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছেন, আমি যদি স্পেসিফিক বলি, যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আছেন অ্যাটলিস্ট, তাদের উচিত এখন থেকে আসলে লিঙ্কডইন জিনিস জিনিসটার সাথে আসলে পরিচিত হওয়া। এটা আসলে ঘাটাঘাটি করা, বিভিন্ন কোম্পানি ধরে ধরে একদম ধুমাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের আসলে কানেকশন রিকোয়েস্ট পাঠানো, লিঙ্কডইনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া। ঠিক আছে, ফেসবুক রিলস টিলস এগুলো বাদ দেওয়া জীবন থেকে, কেননা এগুলো করে আসলে জীবনে আসলে লাভ নাই। ঠিক আছে, আপনি লিঙ্কডইনে সারাদিন সময় কাটান, দেখতে পাবেন যে অনেক জুনিয়র সিনিয়র ভাইয়েরা অনেক ধরনের পোস্ট টোস্ট দেয়, অনেক জানতে পারবেন। তো আপনি যখন অ্যাক্টিভিটি আপনার বাড়াবেন, তখন দেখবেন যে অনেক জনের নজর আপনি পড়বেন। ঠিক আছে। তো দেখা যায় যে লিঙ্কডইন থেকে কিন্তু দেখা যায় যে অনেক কোম্পানির ভাইদের সাথে আপনি ডিরেক্ট রিচ করতে পারবেন, যেটা আসলে আপনি সহজে হঠাৎ করে ধরেন আজকে আপনি গ্রাজুয়েশন করছেন, আমি কোন ভাইকে নক দিব ওই কোম্পানির, খুঁজে পাওয়াটা মুশকিল। বাট আপনি যদি 1-2 বছর ধরে লিঙ্কডইন একটু ঘাটাঘাটি করেন, একটু কথাবার্তা বলেন, আপনি আপনি বলতে পারেন যে আমি কি কথাবার্তা বলবো। আপনি ধরেন সিপি করেন, আপনি সিপি নিয়ে কিছু পোস্ট দেন, হতে পারে যে খুবই লেম পোস্ট, মানে অনেক প্রো মানুষজন আছে, এই পোস্ট দেখলে হয়তো বা আপনার মনে হতে পারে আমার লজ্জা লাগতে পারে। আসলে এই লজ্জা দিয়ে তো আপনার লাভ নাই। হ্যাঁ, বাট অনেকেই অনেক সিনিয়র দেখবেন, অনেক কোম্পানির বড় ভাইরা দেখবেন আপনাকে এপ্রিসিয়েট করবে। হ্যাঁ, দিন শেষে তো আপনার দরকার ওই এপ্রিসিয়েশনটা। আপনার টার্গেট হচ্ছে কি আপনি কিছু মানুষের চোখে নজরে পড়বেন। তো এই হচ্ছে কেস। তো আপনার যদি একদম হার্ড রেফারেল না থাকে, তো আপনি যদি মনে করেন যে না আমি নিজে আমার রেফারেল আমি নিজে খুঁজে বের করব, আমার সিনিয়র ভাই না থাকলেও, তো ওই যে আপনি লিঙ্কডইনে মোটামুটি অ্যাক্টিভ হন, মোটামুটি ঘাটাঘাটি করেন। আই থিঙ্ক যে আপনি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যদি অ্যাক্টিভ হন, তাহলে দিন আমি এটা বলতে পারি যে আপনি 1 বছর যদি লিঙ্কডইনে ভালো মতো অ্যাক্টিভ থাকেন, দেখা যাবে যে আপনাকে আসলে কারো কাছে রেফারেলের জন্য সিনিয়র ভাই বোধহয় খুঁজতে হবে না। আপনি নিজেই বুঝতে পারবেন যে ওই কোম্পানিতে কোন ভাইকে দিলে আমার সিভিটা আমি একটা ইন্টারভিউ কল পাইতে পারবো। বুঝতে পারছেন? তো
সেটা একটা হাস্ট রিয়েলিটি। বাংলাদেশের বাংলাদেশের পার্সপেক্টিভ হইলো, ঠিক আছে। তো এটা মেনটেন করতে পারেন যাদের আসলে কেউই নাই, যে আমার কোনো সিনিয়র ভাই নাই, কেউ নাই, এই হচ্ছে কেস। আচ্ছা ভাইয়া, কোন একটা কোম্পানিতে যদি মানে 7 সেমিস্টার থাকে অবশ্যই যদি ইন্টার্নশিপ দিতে পারে, এটা কি প্রোফাইল একটু ভালো হচ্ছে না? সত্যি বলতে এই এখনকার সময়ে যদি আসি, আসার পরে যদি আমি আপনাকে আপনি যে আমাকে এই কোশ্চেনটা করেন, ইট ইজ রিয়েলি নাইস, ঠিক আছে। তো আপনি ধরেন সিপি করেন, অথবা আপনি ধরেন একটা ইন্টার্নশিপ করেন, রিয়েল টাইম ইন্টার্নশিপ করেন, অথবা আপনি আনপেডই কিছু একটা করেন পড়াশোনা থাকাকালীন অবস্থায়, আপনার যে নলেজটা হচ্ছে এটা কিন্তু আপনার ইন্ডাস্ট্রিতে, অথবা আপনি যখন ইন্টারভিউ বোর্ডে থাকবেন, অনেক সময় দেখা যায় যে আপনার ভালো একটা প্লাস পয়েন্ট থাকবে, বুঝতে পারছেন। আপনি তো ধরেন কন্টেস্ট করে অথবা প্রবলেম সলভিং রাউন্ড পাস করে আপনি ধরেন ইন্টারভিউ বোর্ডে গেলেন, সত্যি বলতে দেখা যায় যে এইরকম পাস করে আরো 10 জন গেছে, বাট আপনার আগে থেকে একটা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে, এবং ধরেন ওই কোম্পানি কিছু জুনিয়র হায়ার করতেছে তাদের রিসেন্ট কিছু প্রজেক্টের জন্য, ওই প্রজেক্টের আইডিয়া আপনার আগে থেকেই আছে, ওই স্টেক আপনি আগে থেকেই জানেন, অথবা ওই জিনিসটা আগে থেকে জানেন। সো ওই 10 জন তো সেম কোয়ালিটি, কিন্তু আপনি তো আপনার একটা অ্যাডভান্টেজ পাবেন। সো ইন্টার্নশিপ আসলে করা উচিত যদি আপনার সুযোগ থাকে। আর যদি এরকম হয় যে না আপনি অনেক ভালো প্রোগ্রামার, অনেক ভালো প্রবলেম সলভার, তাহলে আসলে আপনার যদি টার্গেট ওইদিকে থাকে আইসিপিসি তে ভালো করা, তো ওইটা তাহলে আসলে যদি সুযোগ না হয় তাহলে আসলে ওইদিকে যাওয়ার দরকার নেই। বাট এরকম যদি মনে হয় যে না আমি আসলে এত টপ প্রোগ্রামারও না, আমি স্পেশালিস্ট এক্সপার্টও হতে পারি নাই, তাহলে আমার কি করব? তো তাহলে আসলে কি সত্যি বলতে গ্রাজুয়েশন শেষে শুধুমাত্র তো সিজিপি আর কোত্থেকে গ্রাজুয়েট হয়েছেন সেটা দেখে তো আর হবে না। তো আপনাকে কিছু না কিছু আসলে নিয়ে বেরোতে হবে, হয় অনেক ভালো সিভি প্রোফাইল, হয় আপনার আগে থেকে ইন্ডাস্ট্রি কোনো এক্সপিরিয়েন্স, অথবা কোনো স্টেকে ভালো পাওয়া, হয়তোবা আপনি কোনো রিসার্চে ভালো, অথবা আপনার সিজিপি অনেক ভালো, টিচার ম্যাটেরিয়াল হতে চান। দিন শেষে আপনাকে কিছু না কিছু করেই বের হতে হবে, ঠিক আছে। যদি মনে করেন যে না শুধু আমি সিজিপি নিয়ে বের হয়ে গেলাম, মানে অথবা কোনো রকম পড়াশোনা করে বের হয়ে গেলাম, আসলে এভাবে হয় না। বাট এখনকার সময় এসে আরো হয় না, কেননা এখন আসলে এআই সময় আসার পরে খুব, আমি তো দেখতে পাচ্ছি যে আপনারাও দেখতে পাচ্ছেন যে জুনিয়র পোস্ট গুলার হায়ারিং অনেক কমে যাচ্ছে দিনকে দিন, ঠিক আছে। তো এটা একটা অ্যালার্মিং। আমি জানি না এটা কতদিন থাকবে, বাট আপনাকে আসলে এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে আর কি। হ্যাঁ, ফারহা, উলফাত, আপনি বলেন। সালাম আলাইকুম ভাইয়া, কথা ওয়ালাইকুম শোনা আসসালাম। যায়? হ্যাঁ, ক্লিয়ার। আমি হলো এখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো এই তো মোটামুটি বেসিক, মানে বেসিকটা ঠিক করা ট্রাই করতেছি। আর এই তো মানে প্রবলেম সলভিং করি। আচ্ছা কোড ফোর্সের লিড কোডের গুলো না, কোড ফোর্সের গুলো 800 রেটিং এর, মানে একদম বেসিকের যেগুলা ওইগুলা। আর ওই তো কন্টেস্ট দেওয়ার ট্রাই করি কোড ফোর্সে, বি লেভেলের কোশ্চেন গুলা, মানে চেষ্টা করতেছি। তো মানে আমার এখন কিভাবে আগানো উচিত? আমি কি ঠিক আছি না? মানে আমি বুঝি না যে আসলে আমি যেগুলা করি এগুলা কি ঠিক, নাকি আরো কিছু করা লাগবে, নাকি আরো প্রজেক্টের দিকে, মানে এখনই কি প্রজেক্ট নিয়ে ভাববো? আচ্ছা, আমি আসলে কিছুদিন আগে একটা সেশন নিয়েছিলাম যে ফার্স্ট ইয়ার থ্রু ফোর্থ ইয়ার আসলে আসলে মানে কিভাবে কাটানো উচিত। তাহলে আমরা ফোর্থ ইয়ার শেষে গ্রাজুয়েশন পরে আমাদের হাতে অনেক কিছু থাকবে। আপনি কি ওই সেশনে ছিলেন? না, আমি এই ফার্স্ট আপনার আচ্ছা আচ্ছা, চেষ্টা। আই থিঙ্ক ওইটা সেশনে থাকলে আপনি অনেকটাই আইডিয়া পেয়ে যেতেন যে উম, আচ্ছা ওই সেশনের রেকর্ডিং কি আমাদের ইউটিউবে আপলোড করা হয়েছিল, কাউসার ভাই আর তাইব ভাই? মেবি ভাইয়া আমি চেক করে দেখছি। আচ্ছা, ওটা যদি থাকে আপনি একটু লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিন। আচ্ছা, ওইটা নিয়ে একটা বিস্তার আলোচনা করছিলাম যে আমাদের এই সময় আসার পরে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে লাস্ট ইয়ার পর্যন্ত আমাদের আসলে কিভাবে কাটানো উচিত। দেখা যাবে যে আমি ওখানে দেখানোর চেষ্টা করছিলাম যে আমাদের যে ক্লাসগুলো হয় এই ক্লাসগুলো থেকে আমরা কি বেনিফিট নিব। কেননা আমাদের ধরেন যারা সিএসসি পড়তেছেন অ্যাটলিস্ট, অথবা ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট পড়েন, তাহলে দেখা যায় যে 8টা সেমিস্টারে মোটামুটি 40টা কোর্স থাকে, থিওরিটিক্যাল কোর্স বলা যায়। সো এই 40টা কোর্স দেখা যায় যে সবগুলোই আপনার কাছে ইম্পর্টেন্ট নাও হতে পারে। তো আমি ওখানে দেখানোর চেষ্টা করছি যে আপনাকে প্রতি সেমিস্টারে ধরেন 5টা করে কোর্স থাকে,
সেই 5টা থিওরিটিক্যাল কোর্সের মধ্যে অ্যাটলিস্ট একটা থেকে দুইটা ইম্পর্টেন্টলি আপনার আসলে দেখা উচিত, যেটা আসলে আপনার গ্রাজুয়েশন লাইফের পরে কাজে দিবে। এবং ওই কোর্স এটার বাইরে আপনাকে কি করতে হবে ওটা দেখানোর চেষ্টা করছিলাম। সো আপনার কোশ্চেন যদি আমি একটা শর্ট অ্যান্সার দিই, যে আপনার এখন আপনি সেকেন্ড ইয়ারে আছেন, কি করবেন? যদি আপনি সেকেন্ড ইয়ারের শুরুর দিকে থাকেন, যদি সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার থাকে, তো আমার মতে আপনি আপনার এখন কিন্তু ক্লাসে অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার অর সামথিং, ওপি, এই জিনিসপত্রগুলো শেখানো হচ্ছে নাকি? আপনাকে কি কি ডাটা স্ট্রাকচার গুলো শেখানো হচ্ছে ক্লাসে? ওপি হ্যাঁ, হ্যাঁ, রিলেটেড কোনো কোর্স আছে? হ্যাঁ, আচ্ছা, আপনি আপনার কাজ হচ্ছে গিয়ে, আমি কিন্তু আর অন্য কোনো কোর্সের নাম বলি নাই, হ্যাঁ, আপনার হয়তো বা ম্যাথ রিলেটেড কোর্স থাকতে পারে অথবা অন্য কোনো কোর্স থাকতে পারে। আমি ধরেন আপনাকে এই দুইটা কোর্সের নাম বললাম, যে ডাটা স্ট্রাকচার এবং ওপি, হ্যাঁ। তো এই কোর্স দুইটা আপনার ক্লাসে দেখবেন, ওপি হোক আর ডাটা স্ট্রাকচার হোক, টিচার দেখবেন আপনাকে একদম বেসিক থেকে শুরু করে অনেক রুট লেভেলে অনেক কিছু পড়াবে। কেননা ডাটা স্ট্রাকচার গুলো দেখা যায় যে আমাদের ক্লাসগুলোতে লিঙ্ক লিস্ট থেকে শুরু করে অনেক রুট লেভেলে পড়ায়, যেগুলো আসলে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এত দেখি না। বাট ওই রুট লেভেলে পড়লে একটা সুবিধা আছে, যে আপনি কিন্তু আসলে মেইন জিনিসটা আসলে জানতে পারেন অথবা বুঝতে পারেন যে আপনার কি করতে হইতে পারে কি না হইতে পারে। ঠিক আছে, টিচারে এমনকি আপনার তো এইটা পড়ে পাশও করতে হবে, নাম্বারও তুলতে হবে, সিজিপিও তুলতে হবে, তাই না? সো আপনি এই দুইটা কোর্স একটু ভালো মতোই পড়াশোনা করেন, ঠিক আছে। ইন দ্য মিন টাইম, এটা তো কোর্সের কথা বললাম, আপনি কোর্সের বাইরে কি করবেন? কোর্সের বাইরে যে সময়টুকু পান আপনি আসলে কোর্স এখন যেভাবে মেনটেন করতেছেন এইভাবেই চেষ্টা করতে থাকেন। ইন দ্য মিন টাইম আপনি কোড প্রসেসের বাইরেও, কোড প্রসেসের প্রতিদিন কন্টেস্ট থাকে না, আপনি কোড শেপ এবং অ্যাড কোডার এই দুটো ট্রাই করতে পারেন। আর আপনি এখন তো বিগিনার, দেখা যাবে যে আপনার জন্য অ্যাড কোডারটা খুবই বেনিফিশিয়াল হবে। অ্যাড কোডারে বিগিনার কন্টেস্ট হয় প্রতি শনিবার 6টার সময়, সন্ধ্যা 6টায়। তো এই কন্টেস্টটা আপনার জন্য অনেক বেনিফিশিয়াল হবে এবং আপনি অনেকটা বুস্ট পাবেন। আর কোড প্রসেসে ব্যাপারটা হচ্ছে গিয়ে কন্টেস্টের স্টেটমেন্ট গুলো খুবই পেঁচানো থাকে। এখানে যারা আছেন অনেকেই এটা দেখছেন যে ওটা বুঝতেই সময় চলে যায়। কিন্তু অ্যাড কোডারে দেখবেন যে আপনাকে যতটুকু দরকার ততটুকু স্টেটমেন্টে দেওয়া থাকে। তো অ্যাটলিস্ট বিগিনার সময় আপনি আসলে অ্যাড কোডারে সলভ করতে পারেন চাইলে। এই কারণে প্রতি সপ্তাহে শনিবার 6টার সময় টাইম দেওয়াটা আসলে তো আমাদের জন্য কঠিন না, হ্যাঁ। তো আই থিঙ্ক এভাবে প্র্যাকটিস করে যাইতে পারেন। আর আপনি যদি চান যে সিভিতে ভালো করবেন, তাহলে আপনি প্রতি কন্টেস্টেই পার্টিসিপেট করবেন এবং যেই প্রবলেমটা পারলেন না, ধরেন এ বি সি এর মধ্যে এ বি পারলেন, সি পারলেন না, সি কন্টেস্ট টাইমে চেষ্টা করছেন, এখন আপনি কি করবেন? কন্টেস্ট শেষে সি, আপনার টার্গেট হচ্ছে গিয়ে, আপনি তো সি না পারার কারণটা হচ্ছে কি? সি না হচ্ছে গিয়ে আপনি আসলে আপনার নলেজ আসলে সি পর্যন্ত নাই, অথবা সি এর জন্য যে নলেজ দরকার সেটাই আপনার নলেজ নাই, তাই না? আপনি এ বি পারছেন, তার মানে হচ্ছে এ বি নলেজ আছে। তো এ বি পারছেন, তাই এটা কিন্তু এখানে কোনো ক্রেডিটের জায়গা নেই, কারণ আপনি পারা জিনিস পারছেন। সি পারেন নাই, কিন্তু এটা শিখার মধ্যে একটা ক্রেডিটের জায়গা আছে, কারণ আপনার আপনি বুঝতেছেন যে আপনার নলেজ এটার মধ্যে নাই। তো আপনার কাজ হচ্ছে গিয়ে কন্টেস্ট শেষে ওই যে সি পারেন নাই অথবা এ পার্সেন্ট বি পারেন নাই, ওই বি ইমিডিয়েট যে প্রবলেমটা পারেন নাই সেই প্রবলেমটার কন্টেস্ট শেষে আধা ঘন্টা 1 ঘন্টা চেষ্টা করা। দেন আপনার কাজ হচ্ছে গিয়ে কোড ফোর্সে দেখবেন যে কন্টেস্ট শেষে কয়েক ঘন্টার মধ্যে আপনার এডিটোরিয়াল দিয়ে দেয়। কখনো দেখছিলেন যে এডিটোরিয়াল দেখতে দেয়? যে হ্যাঁ, হ্যাঁ, ওই যে কি যেন একটা এডিটোরিয়ালের ইউটিউবে। মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, এডিটোরিয়ালের মধ্যে কিন্তু কোডও দেওয়া থাকে অথবা কোডের আগে কিন্তু এক্সপ্লেনেশনও দেওয়া থাকে, দেখছেন? এখন আপনার কাজ হচ্ছে গিয়ে, আপনি তো ঘন্টা শেষ হওয়া আধা ঘন্টা ট্রাই করছেন, আপনি 1 ঘন্টা ট্রাই করছেন, পারেন নাই। আপনার কাজ হচ্ছে গিয়ে আপনি ওই টিউটোরিয়ালটা পড়েন, মানে শুধু এক্সপ্লেনেশনটা পড়েন। যদি মনে করেন যে পারবেন, আবার নিজে হাতে কোড করে সাবমিট করেন। তাও যদি না পারেন, ওখানে কিন্তু ইজি সলিউশন দেওয়া থাকে। তো আপনার কাজ হচ্ছে কি ওই ইজি সলিউশনটা বুঝে নিজে হাতে আবার কোড করে আবার সাবমিট করা, ঠিক আছে? তো আপনার কাজ কিন্তু দিন শেষে আপনার ওই প্রবলেমটা যেভাবে হোক নিজে হাতে কোড করে সাবমিট করতে হবে, তাহলে দেখা যাবে যে আপনার ওই কনসেপ্টটা ক্লিয়ার হবে। বুঝতে পারছেন? তাহলে দেখা যাবে যে আপনি প্রতি কন্টেস্টেই একটা একটা নতুন প্রবলেম যেটা আপনি পারেন নাই, ওখান থেকে অনেক কিছু নলেজ গ্যাদার করা শুরু করতে পারবেন। এইভাবে যদি সেকেন্ড ইয়ারটা কাটান, দেখবেন যে আপনি আসলে অনেক কিছু শিখে ফেলছেন। আর ইন দ্য মিন টাইম আপনি সেকেন্ড ইয়ার পার করতে করতে আপনার আসলে কিছু থিওরিটিক্যাল নলেজ লাগবে, লাইক আপনার যেমন নাম্বার থিওরি, গ্রাফ থিওরি, বিভিন্ন ডাটা স্ট্রাকচার রিলেটেড যে অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার গুলো আছে এগুলো রিলেটেড নলেজ, তারপরে ডাইনামিক প্রোগ্রামিং থেকে শুরু করে আরো কিছু অ্যাডভান্স নলেজের দিকে আস্তে আস্তে আপনার আসলে গ্রেফ করা শুরু করতে হবে। তাহলে দেখা যাবে যে কিছু এই টাইপের কিছু প্রবলেম, তো ধরেন আপনার প্যাটার্ন প্রবলেম, তাই না? আপনাকে গ্রাফের প্রবলেম গ্রাফ দিয়ে সলভ করতে হবে। আপনি তো আর ওই জিনিস যদি সারাদিন বসে বসে অন্যভাবে চিন্তা করেন,
সলভ করা টাফ। আমি এটা বলতেছি সলভ করা যাবে না, বাট আমরা যে লেভেলে সলভ করা টাফ। হ্যাঁ, তো আপনার কাজ হচ্ছে গিয়ে এই জিনিসগুলো কতগুলো আস্তে আস্তে শেখা উচিত। দেখা যাবে যে কন্টেস্ট টাইমে কোনো না কোনো সময় এই প্রবলেমগুলো পাইয়ে যাবেন এবং সলভ করতে পারবেন। এতে দেখবেন যে আপনার আসলে পুরো সেকেন্ড ইয়ারটা এইভাবে কাটালে অনেকটা ইমপ্রুভ হবে। তো আপনি এখান থেকে কি শিখতে পারলেন? এটা শিখতে পারলেন যে আপনি ক্লাসের পরে যদি ভালো মতো পড়েন, সিজিপি তো বাড়াতেই পারবেন, উল্টা আপনি ডাটা অ্যাক্সেসরি শিখতে পারলেন, এবং ওপি যেটা শিখবেন সেটা হয়তো বা এখন কাজে না লাগলেও আপনি গ্রাজুয়েশনের পরে জবের ক্ষেত্রে কাজে লাগবে। তো এই হচ্ছে কেস। তো আমরা যে আগে সেশনটা নিয়েছিলাম ওটা দেখলে আপনি দেখতে পারবেন যে আপনি কিভাবে ক্লাসের মধ্যে ভালো করবেন এবং এমন ভাবে ক্লাসগুলো শিখবেন যেগুলো আসলে আপনার দেখবেন যে এই ক্লাসে ভালো নাম্বার উঠানোর কারণে আপনার ইন্টারভিউ প্রিপারেশন দেখবেন এই 4 বছরেই হয়ে যাবে। ঠিক আছে, তো ওই সেশনটা যদি রেকর্ডিং থাকে ইনশাল্লাহ আমরা প্রোভাইড করবো, ওটা দেখিয়েন। তো এই তো। হ্যাঁ, নাইম ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই ফোর্থ ইয়ার আছি, আমার সিপিতে খুব একটা এক্সপিরিয়েন্স নাই। আমি লিড করে মোটামুটি পাইথন দিয়ে সলভ করি আর ডিএসএ কোশ্চেন গুলো। তো আমি যদি কন্টেস্টে পাইথন দিয়ে সলভ করি, এটার ইফেক্ট কিভাবে পড়বে বা রান টাইম বেশি হবে? আর আরেকটা জিনিস আমি ভাই সামনে এআইএমএল সেক্টরে ঢুকতে চাইতেছি ইন্ডাস্ট্রি, এ নিয়ে একটু গাইডলাইন দেওয়া। হ্যাঁ, আপনি ইয়া করেন, আপনি ফোর্থ ইয়ার আছেন, আপনার কি থিসিস চলতেছে না নাকি আপনি ফোর্থ ইয়ার শুরুতে আছেন? যে মাঝামাঝি আছে। তাহলে আপনি তো থিসিস কি করবেন এটা আপনি টপিক ফিক্স করেই ফেলছেন। জি। কি টপিক? মেডিকেল ইমেজ, মানে কম্পিউটার বিষয়। আচ্ছা, তো আপনি তো আপনি মেশিন লার্নিং অথবা এআই রিলেটেড টপিক তো ফিক্স করেই ফেলছেন। তো আপনি এখন পাইথনও শিখতেছেন, সো সাইড বাই সাইড আপনি ধরেন ফান টাইপ হিসেবে আপনি লিড করে প্রবলেম যেটা সি প্লাস প্লাস দিয়ে করতেন ওটা পাইথন দিয়ে করেন। কন্টেস্টে আপনি ধরেন যেটা সি প্লাস দিয়ে করতেন পাইথন দিয়ে করেন। তো দেখা যাবে যে পাইথনটা ভালো গ্রেস হচ্ছে। আপনি যদি পাইথন নিয়ে নলেজ না থাকে আর দিন শেষে তো আপনি এআইএমএল এর দিকে ঝুঁকতে চাইতেছেন, এই রিসার্চের দিকে। সো থিসিসটা ভালো মতো করেন এবং এআই অথবা মেশিন লার্নিং এই জিনিসপত্রগুলো একটু ভালো মতো শেখার চেষ্টা করেন, যাতে আপনার এই থিসিসটা যেন আমি যে একটু আগে পয়েন্টটা বললাম যেটাই করেন না কেন ওটা ভালো মতো করতে হবে। হ্যাঁ, তো আপনি যদি দিন শেষে তো আপনার গ্রাজুয়েশন পরে কিছু না কিছু করতে হবে, তাই না? তো আপনি যদি রিসার্চের দিকে থাকতে চান, এআইএমএল দিকে থাকতে চান, তো আপনি ওইটাই ভালো। রিসার্চের দিকে থাকতে চান, আমি ইন্ডাস্ট্রির দিকে আসতে চাই। ইন্ডাস্ট্রিতে তো অনেক কিছু আছে, যেমন আপনার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা পার্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা পার্ট যে কেউ অ্যাপ ডেভেলপ করে, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার পার্ট হচ্ছে কেউ ওয়েব ডেভেলপ করে, কেউ ব্যাকএন্ড ডেভেলপ করে, কেউ ডেভঅপসে যায়, কেউ ক্লাউডে যায়। মানে ইন্ডাস্ট্রি বলতে আপনি কোন সেক্টরটা বুঝাচ্ছেন, এটা হচ্ছে কি আপনাকে এটাও ডিফাইন করতে হবে যে আমি ইন্ডাস্ট্রিতে তো অনেক সেক্টর আছে, তাহলে আমি কোন সেক্টরে আসতে চাই। পয়েন্টটা বুঝছেন? বুঝতে পারছেন, মানে ওইটাই দিন শেষে আপনি মেশিন লার্নিং টাইপের দিকে থাকতে চাচ্ছেন, সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক আর যেভাবেই হোক, তাই তো নাকি? তো ওইটাই বললাম যে আপনি যদি এখন সফটওয়্যার মানে আপনি একজন ফ্রেশ গ্রাজুয়েট, আপনি মেশিন লার্নিং, আমি আপনাকে আপনি যদি বলি যে আপনি একটা স্টার্টআপ আছে এবং ওই স্টার্টআপ ধরেন এখন তো ধরেন এআই স্টার্টআপের অনেক হাইপ, মানে আপনি ওই কোম্পানিতে একজন গ্রাজুয়েট নিবেন, আপনি কারে নিবেন বলুন তো? মানে ওই গ্রাজুয়েট আপনি ধরেন, আমি তো বললাম যে ফ্রেশ গ্রাজুয়েট নিবেন, আপনি তার কাছে তো এক্সপিরিয়েন্স নাই, ও তো 4 বছর পড়াশোনা করে পরীক্ষা পাস, মানে ফাইনাল পরীক্ষা দিয়েই করতে পারে আপনার কাছে আসছে, মানে আপনি তার কাছে কি এক্সপেক্ট করতেছেন? আপনি যদি হয়তো আপনার কাছে কোশ্চেনটা অ্যান্সার দিতে কষ্ট হতে পারে। আমি যদি বলি আমি তার কাছে এক্সপেক্ট করবো যে ধরেন ও তো মেশিন লার্নিং পোস্টে জব মানে অ্যাপ্লাই করছে, তো আমিও তার কাছে অবশ্যই তো আপনিও এক্সপেক্ট করবেন যে তার জন্য মেশিন লার্নিং নিয়ে নলেজ থাকে। কিন্তু ওইরকম যদি ধরেন আরো 10 জন অ্যাপ্লাই করছে, তো আমি কাকে প্রিফার করবো? এরকম যদি দেখি যে কারো আসলে মেশিন লার্নিং নিয়ে যে থিসিসটা করছে অথবা রিসার্চটা করছে আন্ডারগ্রেড লাইফে, সে ওই জিনিসটাই ভালো মতো করছে এবং দেখা গেছে যে ওই থিসিসটা অথবা ওই রিসার্চটা কোনো সেটা কনফারেন্স হোক অথবা কোনো জার্নালে হোক পাবলিশ করছে অ্যাটলিস্ট, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে না, তার কাজের একটা ভ্যালিডিটিও আছে। ক্লিয়ার নাকি? তো আপনি দেখেন, আপনি এসে বললেন যে আমি মেশিন লার্নিং পারি, এরকম 10 জন বললো, বাট এরকম ভ্যালিডেট কাজ কয়েকজনের আছে, তো আপনি বলেন আপনি কাকে প্রেফার করবেন? হ্যাঁ, তো আমি এটাই আপনাকে পয়েন্টে যাচ্ছিলাম, আপনি থিসিসটাই করেন, কারণ এটা তো একটা ক্রেডিট, তাই না?
আপনাকে ওটা পাস করতে হবে, প্রেজেন্ট করতে হবে, এবং টিচারেও আপনাকে এক সময় পেপার লিখতে অথবা সামথিং লিখতে বলতে পারে। এখন আমার মনে হয় যে আপনি এই থিসিসটা ভালো মতো করেন, এই রিসার্চটাও ভালো মতো করেন, যেন ওইটা কোনো কনফারেন্স অথবা অথবা জার্নালের দিকে যায়, ঠিক আছে? কারণ আপনি বলতে পারেন যে বলুন। আরেকটা যে আমি এটা জানতে চাইছিলাম শুরুতে, যে আমি যদি পাইথন দিয়ে সলভ করি এই কন্টেস্টে, তার জন্য কি স্কোর কম আসবে? কোন কন্টেস্টে? কোড ফোর্সেস? না না, যে স্যামসাং আর কন্টেস্ট হবে। স্যামসাং আর&ডি আপনাকে কোন কোন মানে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে তার উপর ম্যাটার। ওরা অনলাইন জাজে দেখতে হবে যে ওরা কোন কোন প্রবলেম, মানে কোন কোন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, হ্যাঁ। আর আচ্ছা, আমি দিন শেষে কন্টেস্ট হচ্ছে তো আপনার সব অ্যাকসেপ্ট আর রং অ্যান্সারের খেলা, মানে অ্যাকসেপ্ট এবং রং অ্যান্সার তো আর হয় না, অ্যাকসেপ্টের বাইরে যেগুলা কি এরর আছে, রং অ্যান্সার, টিএলই সামথিং হাবিজাবি যেটাই হোক, কিন্তু আপনার তো এখন প্রবলেম অ্যাকসেপ্ট হইতে পারলেই হয়েছে। যদি পাইথন অ্যাকসেপ্ট করে তারা, তো আপনার প্রবলেম অ্যাকসেপ্ট করাতে পারলেই তো হয়েছে, ওই টাইমের মধ্যে হোক, ওই লিমিটের মধ্যে হোক, তাই না? জি বুঝতে ওটা পারছি। তো ম্যাটার করতেছে না দিন শেষে, এই হচ্ছে কেস। আর আমি ধরেন মেশিন লার্নিং অথবা রিসার্চ নিয়ে তো কথাবার্তা বললাম কেন, আহ, এখন পয়েন্টটা হচ্ছে কি, আমি ধরেন পড়াশোনা তেমন করি না, হ্যাঁ। আমি ধরেন সিপি বেশি করছি বলা যায়, সিপিতে বেশি ছিলাম। এখন আমি যখন ফোর্থ ইয়ারে উঠছি, আহ, আমার টিমমেট 3 জন ছিল আর কি, মানে আমরা 3 জন ছিলাম টোটাল। তো অন্য 2 জন অনেক ভালো, ওনারা অনেক হাই সিজি। তো আমি ওদের সাথে পড়ে গেছি, হ্যাঁ, আনফরচুনেটলি। এখন এখন তারাও ধরেন মেশিন লার্নিং এর কোনো টপিক চুজ করছে, এবং যে প্রফেসর আন্ডারে ছিলাম সেই প্রফেসর অনেক ভালো ছিলেন। এখন আমি দেখা গেছে যে ধরেন মেশিন লার্নিং ও সামথিং এগুলো কিছুই জানি না, বাট ওরা চুজ করার কারণে দেখা গেছে আমি মোস্ট অফ দ্য মেশিন লার্নিং এর পার্টটা অথবা কোডিং এর পার্টটা আমি করছিলাম। তো এগুলো তো কঠিন না, এই কিছু ঘাটাঘাটি করলে কয়েক মাস দেখলে আসলে হয়ে যায়। তো দেখা গেছে যে আমরা ওটা, এবং আর আমার যে অন্য টিমমেট ছিল তারাও অনেক নাইস ছিল। তো পুরো রিসার্চটাই দিন শেষে আমরা একটা জার্নালে পাবলিশ করতে পারছিলাম, বুঝতে পারছেন? তো আপনি যদি বলেন যে আমার কিন্তু আসলে এত মেশিন লার্নিং এর নলেজ নাই, কিন্তু দিন শেষে আমি কিন্তু একটা মডেল দাঁড় করাতে পারছি এবং ভালো একটা রিসার্চও করতে পারছি দিন শেষে। কিন্তু কখন যে করে ফেলছে এটা নিজেও বুঝি নাই। তো আর এটাই তো বললাম, দিন শেষে সবই তো কোডিং। আপনি যদি ভালো প্রবলেম সলভার হন, দিন শেষে আপনি কোনো ইন্ডাস্ট্রিতে যান, ইন্ডাস্ট্রিতে যাই যে কোন বিষয়ে কাজ করবেন এটা তো আপনি নিজেও জানেন না। স্যামসাং এ যখন জয়েন করছেন আপনি, স্যামসাং এ আপনি তো আপনাকে কখনো বলবে না যে আপনার প্রেফারেবল কি, আপনাদের যেটা দিবে সেটাই করবেন। আপনি কাইট গেমসে জয়েন করেন, ইউনিভার্সিটি জয়েন করেন, মোস্ট অফ গুগলেই পর্যন্ত জয়েন করেন, আপনাকে ওরা যে কাজের জন্য নিবে এটা আপনার ইচ্ছার বিরুদ্ধে থাকতেও পারে, কিন্তু দিন শেষে সবই তো কোডিং, তাই না? তো আপনি দেখা যাবে যে একজন প্রবলেম সলভারকে এই জন্যই বড় কোম্পানিগুলো কেন নেয়, তার কাছে আসলে এগুলো ম্যাটার না, কেন দিন শেষে সবই তো একই, এই লুপ এরে এইগুলোরই খেলা, শুধু সিনট্যাক্সটা আলাদা, ল্যাঙ্গুয়েজটা আলাদা, তাই না? তো জি আপনি যদি ভালো প্রবলেম সলভার হন, এই মেশিন লার্নিং, এআই, ডাটা সায়েন্স এগুলো কিন্তু আপনার কাছে কিছুই ম্যাটার না। এইগুলো তো আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজে না, তাই না? কোডিং এ তো নাকি। তো জি আপনি জি 2 দিন দেখলেই পাইরা যাবেন কি করতে হবে না করতে হবে, মানে আপনি আরো ভালো পারবেন সিপি করলে। আমি দেখছি যে মডেল অপটিমাইজেশন করা, মডেল সিলেক্ট করা, আপনি যদি কম্পিউটার ভিশন নিয়ে কাজ করতেছেন, যদি আপনি সিএনএন এই সামথিং এগুলো নিয়ে কাজ করেন, এইগুলো প্রিটেন মডেল গুলোকে কিভাবে আরো প্রিটেন মডেল গুলোকে নিয়ে এগুলোকে আরো কাস্টমাইজ কেমনে করা যায়, এগুলো নিয়ে দেখবেন আপনি আরো ভালো পারবেন, লেয়ার গুলো আরো ভালো বুঝবেন, এমএল লেয়ার গুলো। তো আপনার এটাই আর কি। যদি এখন তো আর ডিরেক্ট বলতে পারতেছি না, বাট সিপি করলে আসলে এটা আমি একটা ভালো ইয়া পাইছি যে যখনই নতুন কিছুটা শিখতে যাই, দেখা যায় যে আমার আসলে ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার নাই আর কি। তবে ওটার দিকে আমার নজর দিতে হয় না, শুধু টেকনিক্যালি ওখানে লজিক্যালি কি করতে চায় ওরা, ওটা যদি বুঝতে পারি, দেখা যায় যে ইজিলি করে ফেলা যায়, ঠিক আছে? তো এটা একটা সিপি করার ভালো দিক আর কি। এই জন্য মোস্ট অফ দ্য কোম্পানি দেখা যায় এদেরকে প্রেফার করে, কারণ একটাই যে তারা যে কোনো পরিবেশে মান মানে খাপ খাওয়াই নিতে পারে আর কি, মানে সহজ কথায় আর কি। এই তো নাইম ভাই। জি ভাই, জি ভাই বুঝতে পারছি, ধন্যবাদ। হ্যাঁ, মুনিয়া আপু বলেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি মানে আরেকটু আগে বললেন যে আপনি ওই যে লিংক একটা দিবেন, তাও আমি আপনাকে মানে আমার একটা কোশ্চেন ছিল, আমি ওইটা না করে পারতেছি না। ওইটা হচ্ছে আমিও সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ওই আপুটার মতো। আচ্ছা, এখন আপনি মাত্র বললেন যে সিপি করলে ভালো, এখন আমি একটু কনফিউজ যে আমার সেকেন্ড ইয়ার হিসেবে কি
আমার সিপি থেকে মানে বেশি বেশি প্র্যাকটিস করে কি আইসিপিসির দিকে গেলে কি ইন ফিউচার জব সেক্টরে আমি ভালো একটা ক্যারিয়ার করতে পারবো, নাকি এরকম প্রজেক্ট দেন হচ্ছে থিসিস রিসার্চ এসবে মানে দিকে ফোকাস করলে কি ভালো হবে, মানে আমি এটা নিয়ে কনফিউজ। আচ্ছা, আপনার যে কোশ্চেন, এই কোশ্চেনের জন্য আসলে ফুল একটা সেশনই লাগবে। হ্যাঁ, এখন আমি আপনাকে একটা শর্টলি অ্যান্সার দিই। হ্যাঁ, সো আমরা আসলে এখানে দুই ধরনের পাবলিক আছে। কেউ চায় যে ধরেন সিপি করে একদম অনেক ভালো জায়গায় যাবে, তার সিপি নেশা, প্রবলেম সলভিং করতে তার ভালো লাগে। ঠিক আছে, এইটা এক ধরনের পাবলিক। আর কেউ আসে প্রবলেম সলভিং করতে আসে, যে এখানে প্রবলেম সলভিং করলে তো ভালো কোম্পানিতে জব পাওয়া যায়, ভালো ধরনের স্যালারি পাওয়া যাবে, সোজা কথা যে টাকার জন্য টাকা ভালো পাওয়া যাবে, আমরা এখন সিপি করি। আর কেউ আছে নেশাই প্রবলেম সলভ করা। আমার কথা বুঝছেন? এই পাবলিক দুইটা বুঝছেন? জি ভাইয়া। এখন আপনি যদি লোভে পড়ে আসেন, আপনার ইচ্ছার বিরুদ্ধে, আপনি কিন্তু ধরা খাবেন। ধরা খাওয়ার চান্স বেশি, বাট এমন না যে সবাই ধরা খায়। কেউ হয়তো বা ইচ্ছা নাই, এরকম প্রলোভনে আসছে যে এখানে করতেছে, সিনিয়র ভাইরা প্রবলেম সলভিং করে টরে, দিন শেষে দেখা যায় সুন্দর মতো তারা স্যামসাং, ইনোসিস, টাইগার আইটি বড় বড় কোম্পানিতে চলে যায়, কেউ গুগল টোগলে চলে যায়। ওইগুলো লোভে লোভে আসছি আমি। হ্যাঁ, অথবা কেউ আছে যে আমার নেশাই হচ্ছে প্রবলেম সলভ করা। তো কেউ আছে যে ভাইদের দেখে আসছি, আসার পরে আমি কিছু জানতাম না, বাট চেষ্টা করতে করতে দেখি আমার ইচ্ছা হয়ে গেছে, এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে কারো বাইরে দেখা দেখে আসছি কিন্তু আমার এত ইচ্ছাও ছিল না, আমি আসলে অনেক দিকে এক্সপ্লোর করি। এটা 2 মাস, ওটা 2 মাস, এটা 1 মাস, এইভাবে করতে থাকি। তখন দেখা যাবে যে আপনার 2 দিন পরে আবার ইচ্ছাটা চলে যেতে পারে। তখন দেখা যাবে যে আর ঝামেলা, তখন মনে হবে না যে না। ভাইয়া, আমারটা হচ্ছে আমার আগে প্রবলেম সলভিং আমার ফার্স্ট ইয়ারে খুবই প্রবলেম হতো। পরে দিয়ে আমি আস্তে আস্তে যখন সেকেন্ড ইয়ারে উঠলাম তখন আমি নিজে নিজে মানে একটু একটু প্র্যাকটিস করতে করতে আর বিভিন্ন ভিডিও দেখতে দেখতে আমার আস্তে আস্তে এখন মোটামুটি ইন্টারেস্ট জাগে যে আচ্ছা, এখন আপনি আমি কি প্রবলেম সলভ। যদি সমস্যা না হয়, আপনি কি কোন ভার্সিটিতে বলতে পারবেন না? আমি সাউথ ইস্ট ভার্সিটিতে। আচ্ছা আচ্ছা। ও, আপনাদের এমনিতে কম্পিউটার ক্লাব অথবা প্রোগ্রামিং ক্লাব আছে? জি জি ভাইয়া আছে, কিন্তু আমি ওগুলোতে তেমন অ্যাক্টিভ থাকি না। মানে আমি আর আমার ফ্রেন্ডরা তেমন একটা অ্যাক্টিভ থাকি না, কিন্তু আমি আলাদা এরকম কোর্স করে তখন আমি এরকম প্রবলেম সলভ করতেছি বর্তমানে। মানে কোর্স যে করতেছেন ওখানেই বা আপনাকে কিভাবে প্র্যাকটিস করায়, অথবা ওখানে কিভাবে? ধরেন আপনি ভিডিও দেয়, ভিডিও মানে থিওরিটা শিখায়, থিওরিটা শিখার পর কতগুলো এক্সট্রা প্র্যাকটিস দেয়, কোড ফোর্সেসের আরো হ্যাকার লিঙ্কের দেয়। দেন হচ্ছে আমি ওইখানে নিজে নিজে বেশিরভাগই মানে ধরেন 80% যদি আমি সলভ করি 20% আমার চ্যাট জিপিটি হেল্প নেওয়া লাগে। চ্যাট আমি তো জিপিটি এখন আপনার সব সলভ করে দেয়? আমার তো মনে হয় না। না না সব সলভ করে দেয় না। মানে আমার পরে দিয়ে ধরেন আজকে একটা প্রবলেম পারলাম না, এই এক্সাম দিলাম, আমি 2 দিন পর আবার ধরি, ধরার পর মনে হয় যে এখন পারতিছি, এখন হইতিছে, তখন হয় না আচ্ছা, এখন হইতেছে। আপনি বললেন যে আপনি সেকেন্ড ইয়ারে আছেন, আপনি যেখানে শিখতেছেন ওখানে আপনাকে কি টাইপের টপিক শেখায়? বিগিনার লেভেলের টপিক, নাকি মিডিয়াম, নাকি অ্যাডভান্স, না একদম কি শিখাচ্ছে? একদম বিগিনার থেকে একদম বেসিক কোর লেভেল থেকে শেখায়। মানে আচ্ছা অনেক ভালো একটা কোর্স, মোটামুটি একদম কোর লেভেল থেকে, যে আপনার একটা ধরুন সি শিখাচ্ছে বা সি প্লাস প্লাস শিখাচ্ছে, একদম কোরের বেসিক ডেপথ থেকে আচ্ছা শিখায়। আচ্ছা, সমস্যা নেই। তো তাহলে আপনার সাজেশন থাকবে যে আপনি তো তাহলে, আপনি কি মোটিভেশন তো আছে নাকি যে আপনি প্রবলেম সলভিং কেন করবেন, নাকি এখন আপনি অন্যান্য চিন্তা ভাবনা আছে যে না এটা করবো, নাকি পাশাপাশি আরো অন্য কিছু দেখবো, কোনটা? না ভাইয়া, আমি তো এখনো সেকেন্ড ইয়ারে, আমি মানে জব সেক্টরের ব্যাপারে তেমন আমার ধারণাও নাই। এখন আমি চাচ্ছি যে মানে আমি যেন গ্রাজুয়েশন করে একটা জবের মধ্যে ঢুকতে পারি, এরকম কিছু একটা করার জন্য, যে আমি যেন আর বুঝতে 2 বছর পরে যেন আমি একটা কোথাও ঢুকতে পারি। তো আমার মনে হয় কি, আপনি সেকেন্ড ইয়ারে আছেন, তো তো আপনার যদি আমার কথা বলতেন যে আপনি কি করতেন, তো আমি যদি এখন তো গ্রাজুয়েট হয়ে গেছি, তো আমাকে যদি আবার ওই সেকেন্ড ইয়ারে ভর্তি করে দেওয়া হয়, আমি আসলে চেষ্টা করবো যে আমার প্রবলেম সলভিং স্কিলটা যত পারি ডেভেলপ করি। কেন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে প্রজেক্টের এত প্রেশার থাকে, অনেক ধরনের প্রজেক্ট, তখন ডাটাবেস প্রজেক্ট, কোম্পানির প্রজেক্ট, তারপর অনেক ধরনের প্রজেক্ট থাকে। তারপর আপনি ফোর্থ ইয়ারে উঠে তো আপনার পুরো থিসিসই করতে হয়। তখন দেখা যায় যে আপনার অন্যান্য ডেভেলপমেন্ট সাইডেও অনেকটা আইডিয়া হয়ে যায় আর কি। বাট এই প্রবলেম সলভিং এর যে সময়টা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, এই সময়টা আসলে পরে আর পাওয়া যায় না। আর আপনাকে কিন্তু আমি বলতেছি না যে, আমি জানি না আপনার ইচ্ছা কি, বাট এরকম যদি ইচ্ছা না হয় যে আমাকে কিন্তু টপও হইতে হবে না, বাট আমি চাই যে মানে আমি বলতে আমি আমার এরকম একটা হইতে হবে যে না, আমি বেসিক থেকে মিডিয়াম কোনো মানে প্রবলেম আটকাবো না, অথবা আমার প্রবলেম সলভিং স্কিল মোটামুটি
একটা টপ লেভেলের প্রোগ্রামিং নলেজ যারা আছে তার কাছাকাছি থাকবে, যাতে আমি ইন্টারভিউ বোর্ডে যাই বলতে না পারি যে আমি একটা বাইনারি সার্চ পারি না, অথবা বেসিক কোনো একটা গ্রাফ পারি না, ডিএফএস পারি না। বেসিক গ্রাফের একটা প্রবলেম দিলে যেন আমি হা করে না তাকায় থাকি, অথবা বেসিক একটা ডিএফএস মানে ডিপির প্রবলেম দিছে ওই জন্য হা করে না তাকায় থাকি। ঠিক আছে, আপনাকে আমি বলতেছি না যে আপনাকে টপ হইতে হবে, আইসিপিসি তে টপ করতে হবে, বাট এটাও তো ঠিক না যে আপনি একে একটা বেসিক ডাটা এক্সেসের প্রবলেম দিবে, যে পয়েন্ট আমি আপনাকে টপিক গুলো বললাম এগুলো না পারা, পয়েন্টটা বুঝছেন? মানে এগুলো যদি না পারেন দেখা যাবে যে আপনি তো কোম্পানিতে প্রজেক্টেই বা কি করবেন, তাই না? আপনি তো বেসিক গুলোই আপনার অনেক দুর্বল, নর্মাল একটা প্রবলেম সলভ করতে পারতেছেন না, বুঝছেন? সো এরকম জি। যদি হয় আপনার উচিত হবে যে আপনি এখন এই সেকেন্ড ইয়ারটা অ্যাটলিস্ট প্রবলেম সলভিং তো আপনি ফার্স্ট ইয়ারে দেখছেন, এখন বিভিন্ন কোর্স করতেছেন, আপনার কাজ হচ্ছে কি এটা একটু ভালো মতো শেখা, হ্যাঁ, শিখে একটা লেভেলে আসা, যেন আপনার এই বেসিক থেকে মিডিয়াম প্রবলেম গুলো যেন আপনার আর কখনোই ভুল না হয়। এই এই টাইপের প্রবলেম যদি আপনি পারেন, ঠিক আছে? কারণ আপনি যদি কোনো কোম্পানিতে সামনের দিনগুলোতে যান অথবা চেষ্টা করেন গ্রাজুয়েশন পরে, তখন কিন্তু আপনাকে এই কোডিং রাউন্ড পাস করেই কিন্তু পরে দেখাইতে হবে যে আপনি আরো কি কি পারেন ইন্টারভিউ বোর্ডে গিয়া, ঠিক আছে? তো জি ভাইয়া। বাংলাদেশের আমি যদি স্যামসাং এর কথাই বলি, স্যামসাং এ আপনারা জানেন কিনা জানি না, এত টপ লেভেলের পোলাপানো যায়, আবার দেখা যায় যে 1000 1100 1200 র্যাঙ্কিং এর পোলাপানো যায়। মানে আপনি বলতে পারেন যে ভাই কেমনে কেমনে সম্ভব? সো স্যামসাং এ যদি আপনাকে কেউ রেফারেল দেয় হোক, অথবা কোড কন্টেস্টের ফাইনালিস্ট হয়ে হোক, অথবা যেভাবেই হোক আপনি যদি ইন্টারভিউ দেওয়ার চান্স পান, আমি জানি না যে আপনারা সবাই জানেন কিনা যে স্যামসাং এ আসলে ইন্টারভিউ প্রসেস গুলো কেমনে হয়, কেউ কি আইডিয়া আছে যে কি কি প্রসেসের মধ্যে যেতে হয়? আই থিঙ্ক তাহলে সবারই আইডিয়া আছে। আচ্ছা, তাহলে তাহলে না ওইদিকে না না বলি। ভাই, আইডিয়া নাই। আচ্ছা এই আইডিয়া নাই। আচ্ছা, স্যামসাং এ তাহলে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনাকে ডাকবে, হ্যাঁ, আপনাকে 3 ঘন্টা একটা একটা মাত্র প্রবলেম সলভ করতে দিবে। ফার্স্ট রাউন্ড হচ্ছে এটা। ফার্স্ট রাউন্ডে স্যামসাং এর টোটাল হচ্ছে বড় জোর 2 থেকে 3টা রাউন্ড, হ্যাঁ। ফার্স্ট রাউন্ডে হচ্ছে আপনাকে একটা প্রবলেম সলভ করতে দিবে, 3 ঘন্টা একটা প্রবলেম সলভ করতে হবে। যদি প্রবলেম সলভ করতে পারেন শেষ। সেকেন্ড রাউন্ড হচ্ছে কি ইন্টারভিউ রাউন্ড, ফেস টু ফেস রাউন্ড। সেখানে আপনাকে প্রবলেম সলভিং দিতে পারে, ওপি ডাটাবেস অপারেটিং সিস্টেম নিয়ে একটু বেসিক কোশ্চেন করতে পারে। এই হচ্ছে কেস। সো ওই রাউন্ডের পরে দেখা যায় যে আপনার আর তেমন রাউন্ড নাই, এইচআর রাউন্ড একটা আছে, হয়তো তখন টাকা পয়সা কত নিবেন আপনি, অথবা কি কি করবেন না করবেন এইসব নিয়ে কথাবার্তা হইতে পারে, বাট এই দুটাই হচ্ছে কি মেইন, হ্যাঁ। সো খুব ইজি। তো আমি যে বললাম যে 1000 রেটিং থেকে শুরু করে একদম মাস্টার গ্র্যান্ড মাস্টার জব করে কেমনে, তার কারণ হচ্ছে ওই যে বললাম যে আপনাকে 3 ঘন্টায় একটা প্রবলেম সলভ করতে হবে, সলভ করতে পারলেই হয়েছে। আপনাকে ইন্টারভিউ বোর্ডে রাখবে, আমি ইন্টারভিউ বোর্ডে যাওয়ার পর তো সবারই সেম, যে আপনাকে তখন আপনি কি পারেন না পারেন সিপির বাইরেও আপনাকে অনেক কষ্ট করা হবে, আপনাকে জাজ করা হবে, ঠিক আছে? সো দেখেন, তাহলে ওই 3 ঘন্টা যে একটা প্রবলেম দেয় আপনার মনে হতে পারে আসলে কোনো কঠিন প্রবলেম দেয় না, আসলে মানে এত কঠিন প্রবলেম দেয় না, এত গ্রাফের এমন ইজি প্রবলেম দেয়, এবং অথবা এত ব্রুট ফোর্স দেয়। ব্রুট ফোর্স দেখা যায় যে আপনি যদি হঠাৎ করে দেখবেন যে এন টু দি পাওয়ার অনেক স্কোয়ার এন কিউব এন টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 5 এর একটা হয়তো বা লুপ চালানো লাগতে পারে, আপনার মনে হতে পারে যে পাস না করতে পারে। দেখবেন যে লিমিট কনস্ট্যান্ট দেখবেন যে এত ছোট দেওয়া থাকে যে আপনি যদি নেস্টেড লুপ অনেকগুলো চালান তাও আসলে ম্যাটার করে না, এমনও প্রবলেম স্যামসাং দেয় আসলে। তো ওগুলো আসলে পয়েন্ট না, পয়েন্টটা হচ্ছে গিয়ে ইজি প্রবলেম দেয়। আমি যে পয়েন্ট গুলো বললাম, বেসিক যদি ডিপি বেসিক গ্রাফ বেসিক বিএফএস ডিএফএস প্রবলেম গুলো পারেন, এবং 4-5টা প্রবলেম ভালো মতো সলভ করে যদি সবসময় মনে থাকে যে না আমি যে কোনো সময় প্রবলেম গুলো পারবো, তাহলে আই থিঙ্ক স্যামসাং এর উত্তরণ আপনার কঠিন না, হ্যাঁ। আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম, আমি স্যামসাং এর কন্টেস্টে একটা গ্রাফের প্রবলেম দিয়েছিল, হ্যাঁ। আমি কি প্রবলেম ছিল এটা না বলি, বাট গ্রাফ টাইপের প্রবলেম দিয়েছিল। দেখা যাচ্ছে যে এটা মানে 15-20 মিনিটে শেষ, হ্যাঁ। তো এত ইজি প্রবলেম দিয়েছিল 3 ঘন্টার মধ্যে। সো খুবই ইজি, বুঝতে পারছেন? তো কিন্তু আমি যে পয়েন্টটা বললাম যে আপনাকে কিন্তু বেসিক গুলো একটু জানতে হবে, আপনাকে টপ করতে হবে না, বাট টপ না করেও আপনি যদি বসে থাকেন যে না আমি বাইনারি সার্চ তো লিখতে পারি না একটা, তাও তো সমস্যা না। তো এই জন্য ফোর্থ ইয়ার মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসলে আমাদের উচিত, স্টুডেন্টদের উচিত যে একটু নিজেকে ঝালাই করা, ভালো মতো প্রবলেম সলভিংটাকে গ্র্যাব করা। অ্যাটলিস্ট যারা সিএসসি তে আছেন তারা উচিত যে প্রবলেম সলভিং এ একটু ভালো নলেজেবল হওয়া। শুধুমাত্র নট অনলি ফর প্রবলেম সলভিং এ ভালো এটা না, বাট দেখবেন যে দেন আপনার যতগুলো কোর্স থাকবে, যতগুলো প্রজেক্ট থাকবে, দেখবেন আপনি অনেক অপটিমাইজ হইতে অনেক কিছু
করতে পারবেন আর কি। হ্যাঁ, এই নলেজটা আপনাকে অন্য কোনো কিছু শিখতে সহজেই শিখতে অনেক বুস্ট আপ দিবে। এই হচ্ছে গিয়ে কেস। আবু সাদাত ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই আমার দুইটা কোশ্চেন ছিল। প্রথম কোশ্চেন ছিল হচ্ছে ভাই, এই স্যামসাং এর যে কোড কন্টেস্ট হয় এখানে এসএসসি রেজিস্ট্রেশন নাই এবং অনেকে বলতেছে এখানে হচ্ছে একজন ব্যক্তি সর্বোচ্চ 3 বার লিমিট, এরকম এইসব বিষয় কিছু যদি বলতেন, এমন কিছু কোড আছে কিনা? কন্টেস্টে লিমিট নাই। হ্যাঁ, আমি জানি যে কোড কন্টেস্টে কোনো লিমিট নাই। কোড কন্টেস্টে এমনকি কেউ অন্য কোম্পানিতে চাকরি করলেও কোনো সমস্যা না। আমার কথা বুঝছেন? যে কেউ হ্যাঁ। ওপেন ফর অল। বাট স্যামসাং এ যে ইন্টারভিউ হয়, আমার পয়েন্টটা বুঝছেন? স্যামসাং এ যে ইন্টারভিউ হয় সেখানে কন্টেস্ট না। আমি একটু আগে পয়েন্টটা বললাম না যে দুইটা স্টেপ, একটা হচ্ছে কন্টেস্টে যদি 3 ঘন্টার প্রবলেম দেবে আপনাকে, আর একটা হচ্ছে কি এটা পাস করলে পরের রাউন্ড ইন্টারভিউ, পরের রাউন্ড হয়তো এইচআর রাউন্ড অথবা আপনাকে ডিরেক্ট অফার কিছু একটা হতে পারে। আমি ডিটেইলস জানি না, আমি তো স্যামসাং এ জয়েন করিনি। কিন্তু ওই যে কন্টেস্টটা যে হয়, এই কন্টেস্ট আপনি 3 বারের মতো, আমি যা শুনছি যে আপনি একবার ধরেন পারলেন না, ওই 3 ঘন্টাও একটা প্রবলেম যেটা ছিল পারেন নাই, আপনাকে হয়তো পরে আরো 2 বার সুযোগ দিতে পারে আর কি। বাট অনেকে আছে যে প্রথমবার পারে না, ওকে হয়তো আর ডাকেও না, এরকম অনেক আছে। অথবা কেউ ডাকছে 2 বার পাইছে, 2 বারের মধ্যে পাইছে অত পারে নাই, এরকম হতে পারে। বাট ওখানে একটা লিমিট আছে আর কি, কারণ আপনাকে তো আর আনলিমিটেড টাইমের জন্য ওরা সময় দিবে না, তাই না? এটা ভাই আপনি বলতেছেন যখন একবার অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, নাকি অ্যাপ্লাই লিমিটটাই যে একবার এসে পারে না আমি পরবর্তীতে আর যদি অ্যাপ্লাই করলে তাকে নেবে না? রিয়াল কথা বলি, আমি অনেককে দেখছি যে ফার্স্ট টাইম গেছে 3 ঘন্টা একটা প্রবলেম সলভ করতে পারে নাই, কিন্তু তারা এইচআর এর সাথে কথা বলছে, অথবা এইচআর হয়তোবা ওদের সাথে কন্ট্যাক্ট করছে, বলছে যে আপনি তো আজকে পারেন নাই, নেক্সট কন্টেস্ট আপনি কবে দিতে পারবেন। তো হয়তোবা 1-1.5 মাস একটা সুযোগ দেয়, সময় দেয় আপনি প্রিপারেশন নেওয়ার, আবার প্রিপারেশন নিয়ে আবার কন্টেস্ট দিবেন। সো এই হচ্ছে কেস আর কি, বুঝছেন এবার? জি ভাইয়া, বুঝতে পারছি। সেকেন্ড কোশ্চেনটা ছিল ভাইয়া, আপনি এই যে যে এখন একটু আগে যেগুলো বললেন যে সিপি করা মূলত দুই ধরনের, কেউ করে ভালো লাগা থেকে, কেউ করে যে আমার সিপি করে কোনো ভালো কোম্পানিতে জব করা। আলটিমেট যদি আমরা স্টুডেন্ট লাইফের কথা বলি, আমাদের সবারই ইচ্ছা থাকে যে পড়াশোনা শেষ করে কোনো ভালো কোথাও জব করা আর কি। যে পড়াশোনা করে অনেক বেশি ডিগ্রি নিয়ে ডিগ্রি দেখাবো এমন খুব কমই থাকে। মানে সিপির ক্ষেত্রে অনেকটা এমন, যেমন আমি যদি আমার কথা বলি, ফার্স্ট ইয়ারের দিকে প্রথমে এরকম সিপির প্রতি ভালো লাগা ছিল, ভালো লাগা থেকে অনেক করা হতো। বাট ভার্সিটির প্রেসারে ধীরে ধীরে আসলে এই ভালো লাগাটা আর থাকে না, বা ভার্সিটির মানে ভার্সিটি রেজাল্টের দিকে ব্যালেন্স করতে যাওয়ার অনেক সময় এটা হয়ে ওঠে না। দিন শেষে এখন সেকেন্ড ইয়ারের শেষের দিকে এসে ওইভাবে ভালো লাগা কাজ করে না, বাট করতে হবে বা ইচ্ছা আছে যে এই দিকে ক্যারিয়ার করার, সেই থেকে মানে সেখান থেকে করা হয়। বাট এখন ইদানিং বিডি প্রোগ্রামার্স গ্রুপে বিশেষ কয়েকটা ভাইদের পোস্ট এমন দেখলাম যে সেখানে ভাইরা বলতেছে যে আমার সিএফ এর রেটিং হচ্ছে 1800 বা 1700 এমন, বাট সিজি একটু কম ছিল, তাই আমাকে হচ্ছে কোম্পানি ডাকেনি বা শর্ট লিস্টেড হই নাই, বা সিজিটা মেটার করে সিজির জন্য এইসব। হওয়ার কথা চান্স খুবই কম ভাইয়া আসলে আমি জানতে চাচ্ছিলাম, কেউ যদি সিপিতে মোটামুটি এভারেজ রেটিং এ থাকে, সে ধরেন এরকম এক্সপার্ট বা স্পেশালিস্ট এরকম যদি হয়, তার জন্য আসলে সিজিটা কত ইম্পর্টেন্স এরকম সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য, বা সিজিটা আসলে কত দেখা হয়? বাংলাদেশে আমি যা দেখছি শুধুমাত্র স্যামসাং ই অ্যাটলিস্ট 3.00 চায়। আচ্ছা, আপনি যদি ইন্টারভিউ পাসও করেন, 3.0 না পাইলে আপনাকে কিন্তু নিবে না। হ্যাঁ, এমনকি তারা আচ্ছা, আপনাকে সার্টিফিকেট জমা নেয় শুধুমাত্র এই একটা কোম্পানি, আমি দেখছি, অন্য কোম্পানিগুলো নেয় কিনা জানি না। তাহলে আমি যে দুইটা কোম্পানিতে ছিলাম এবং আছি, সেই সেখানে চায় নাই অনেক, শুধু স্যামসাং আপনাকে মেইন সার্টিফিকেট জমা নিবে। পয়েন্টটা বুঝছেন? এবং আপনাকে মার্কস 3.00 হইতে হবে। আমি ভাবছিলাম হয়তো আরো বেশি। আচ্ছা, না, তো 3.00 পাওয়াটা আসলে উচিত, তাই না? এটা জি ভাই, এটা তো একদম ভাই, এটা একদম স্ট্যান্ডার্ড লেভেল বলা চলে ওরা সব ধরে নেন ক্ষেত্রের যে জন্য। আপনি 3.0 মানে কি প্রথম শ্রেণী, তাই না? ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস একটা রেজাল্ট করছেন, নাইস। তো এই হচ্ছে কি কি, বাট এই একটা কোম্পানির সাথে রেস্ট্রিকশন রেজাল্ট আছে, বাট এটা ম্যাটার করে না আর কি। না অন্য আমি কোনো যে কোম্পানি আসলে সিজিপির উপরে সর্ট আউট করে না, কেননা সিজিপি দিয়ে আসলে কোম্পানি চলে না। আমি যে কথা আপনাকে বললাম ভাই, এটা ছিল ওই মানে ওই ভাইয়ের পোস্ট থেকে বলতেছি, ওখানে ওই থেরাপ বিডির কথা বলা ছিল যে ওখানে। হ্যাঁ, এখন আর ব্যাপারটা আমি কি, সমস্যা হচ্ছে যে ওই যে পয়েন্টটা বললাম, আমার যা মনে হয় ওখানে অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে। একটা ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে গিয়ে রেফারেল ফ্যাক্টর, তো অনেক বড় একটা কাজ করে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে এত পোলাপান অ্যাপ্লাই করে,
দেখা যায় যে কেউ যদি ওপেন সার্কুলারে অ্যাপ্লাই করে, এইচআর আসলে একটা সিভি দেখার সময় খুব কম পায়, কয়েক সেকেন্ড সময় পায়, তাই তো? হুম এখন কয়েকটা সিভি ওভারলুক হয়ে যেতে পারে, এটা একটা ভালো চান্স আছে। আরেকটা হচ্ছে যে অনেক হইতে পারে যে এইচআর আসলে টেকনিক্যাল এইচআরই না, সে জানে না যে এই রেটিং এর মানে কি। সে হুম হয়তো হুম বা আমি ধরনের কোম্পানি চাকরি করি না, তো আমি এখন আপনাকে অনেক কিছু বলতে পারি, লাইক ওই এইচআর হয়তো বা ইউনিভার্সিটি ধরে সর্টিং করে, এরকম একটা কাজ হুম হতে পারে। হুম। তারপর অনেক কিছুই আসলে ওস্ট কেস হইতে পারে। তো কোন একটা কোনো ওস্ট কেসের মধ্যে উনি পড়ে গেছে, বুঝতে পারছেন? আহ, তো ওই point আমি যে মিটিং এর শুরুতেই বলছি যে ইউ হ্যাভ টু মেক সাম স্ট্রং রেফারেল অর মেক সাম স্ট্রং লিঙ্কডিন কানেকশন, যাতে ওরাই আপনাকে রেফার করে। আচ্ছা, তো ভাই এখন লাস্ট একটা কোশ্চেন ছিল, সেটা যদি আপনি একটু সামারাইজ করতেন। বিষয়টা এমন যে বাংলাদেশে আমাদের যে সব সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলো আছে, কোম্পানিগুলোতে আছে, সেগুলোতে আসলে ওইরকম ইন্টারভিউ কল ডাক পাওয়ার জন্য বা ওগুলোতে ভালো করার জন্য আসলে আমাদের ইউনিভার্সিটি থাকা অবস্থায় কম্পিটিটিভে আসলে কত কেমন রেটিং হওয়ার জন্য স্ট্যান্ডার্ড ধরা চলে যে এটা হলে ভালো, মানে একদম নিজে থেকে কোর বেসিক সহকারে এই এত রেটিং হওয়াটা ভালো, লিস্ট এত হওয়া জরুরি। এবং অন্যান্য বিষয় কি বিষয়, কোন সব বিষয় করে থাকলে আসলে এই আপনি যেটা বললেন যে লিঙ্কডইন এর ভালো কানেকশন বা ওই জব সেক্টরে কল ডাক পাওয়ার জন্য আসলে হেল্প করবে, আগে মানে আগে থেকে এইসব বিষয়টা করে রাখতে আর কি, সেসব বিষয় যদি একটু বলতেন। আমি যদি একটা শুরুতে অন্য টপিক বলি, যে লিঙ্কডইনের কথাটাই বলি, হ্যাঁ। আচ্ছা ভাই। আহ, যে আপনার আমি আমি আমার কথা বলি, আমি যদি কোনো জব পোস্ট দেখি আমার সুইটেবল অর সামথিং, অথবা আহ, আমার একটা ব্যাড প্র্যাকটিস আছে, হ্যাঁ, আমি এরকম হুম জয়েন করবো না, তবুও আমি অ্যাপ্লাই করি। এখন আপনি বলতে পারেন যে আমি অ্যাপ্লাই করি কেন, আমি তো জয়েন করবো না, মানে এটাই এক্সপিরিয়েন্স পোস্ট আর কি, হ্যাঁ, আমি বিগিনার হুম জন্য পোস্টের কথা বলতেছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে গিয়ে আপনি যখন একটা জবে অ্যাপ্লাই করবেন অথবা জবে জয়েন করবেন, 6 মাস 1 বছর পরে কিন্তু আপনি অনেকটাই ওই কোম্পানি কাজ করতেছেন, করতে করতে কিন্তু আপনার ইন্টারভিউ প্রিপারেশন অনেকটাই একদম নাল হয়ে যাবে, ঠিক আছে? আপনি কিন্তু যেরকম ডাটাবেস প্রিপারেশন নিছিলেন শুরুর দিকে, অপারেটিং সিস্টেমের প্রিপারেশন নিছিলেন, সিস্টেম ডিজাইনের প্রিপারেশন নিছিলেন, 1 বছর ওইগুলো না করে সারাদিন অফিসের কাজ, বাসার কাজ অথবা এগুলো করতে করতে দেখা যাবে যে আপনার প্রিপারেশন কিন্তু নাই হয়ে যাচ্ছে, হ্যাঁ। হঠাৎ একদিন যদি আপনি কোনো ভালো অপরচুনিটি পান, ওই দিনকে আপনি 7 দিনই প্রিপারেশন নিয়ে সব উল্টায় ফেলতে পারবেন, বিষয়টা এমন হয় না, তাই না? জি ভাই। হুম, আমি কিন্তু আপনি যে কোশ্চেন করছেন আমি অন্য লাইনে বলতেছি, আপনি এটা শেষ করি, তাহলে আমরা হয়তো আপনার কোশ্চেনের দিকে যাবো। এখন আমি আমার গুরু বলা যায়, অথবা আমি একজনের থেকে দেখছিলাম যে উনি ধরেন অনেক বড় কোম্পানি জব করেন, লাইক ফ্যাং টাইপের কোম্পানি জব করেন, হ্যাঁ। তাও উনি দেখা যায় যে উনি অন্য কোনো কোম্পানি জয়েন করবে না, তাও উনি দেখা যেত প্রতি 2-3 মাস পর পরই ইন্টারভিউ দিত। ওনার ভাষ্য এটা ছিল যে আমার যে ইন্টারভিউ প্রিপারেশন এটা কি ঠিক আছে কিনা, এক। আরেকটা হচ্ছে গিয়ে যে কোম্পানি যেরকম অন্যান্য কোম্পানি স্ট্যান্ডার্ডে আমার কোয়ালিফিকেশন কি ঠিক আছে কিনা এই মুহূর্তে, এটা সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্ট হচ্ছে গিয়ে যে আমি কি শর্ট টাইমের মধ্যে এখনো প্রিপারেশন নেওয়ার মতো এবিলিটি আমার আছে কিনা, অথবা আমার কি এখনো গ্রহণযোগ্যতা আছে কিনা সেক্টরে। পয়েন্টটা বুঝছেন? এই হচ্ছে কি কেস। জি তো ভাইয়া। এটা এটা আমি শোনার পরে আমি অনেক বিস্মিত হয়েছিলাম যে না, উনি আসলে ভালো একটা পয়েন্ট বলছেন। এখন এআই আসার কারণে যেভাবে লে অফ শুরু হয়েছে, লে অফের যুগ চলে আসছে, তাই না? আপনি তো মনে হয় লিঙ্কডইন আর সামথিং জায়গাগুলো দেখছেন কখনো? জি ভাই, কি বললেন একটু যদি আবার বলতেন। লে অফ হয় ফ্যাং ফ্যাং কোম্পানিগুলোতে, অনেক ছাঁটাই হয়, যদি সহজ কথায় বাংলায় বলি। আপনি জানেন না? জি ভাই, বুঝতে পারছি। আপনি জানেন কি এটা বলতেছি, বোঝার তো কিছু নাই এখানে। মানে মানে ফ্যাং ছাঁটাই কোম্পানিগুলোতে হচ্ছে, হ্যাঁ। সত্যি বলতে কি, আমি যদি আপনি নাও জানেন থাকেন সমস্যা নেই, ফ্যাং কোম্পানিগুলোতে আপনার রিসেন্টলি বলা যায় গত 1-1.5 বছর 2 বছর ধরে প্রচুর পরিমাণে এক একটা লে অফে এক একটা ছাঁটাই 10-15 হাজার 12 হাজার এইভাবে ছাঁটাই করে, হ্যাঁ। অনেক কোম্পানি মোটামুটি পুরো ওয়ার্ল্ডে লাখ লাখ ইঞ্জিনিয়ারকে ছাঁটাই করছে, হ্যাঁ। তো আপনি যদি ওই মার্কেট স্ট্যান্ডার্ড ধরে রাখতে না পারেন, আপনি হঠাৎ করে যদি লে অফ হবেন, সেদিন কই যাবেন? পয়েন্টটা বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। এখন আপনার কোশ্চেনের দিকে আসি। এখন আপনি ভার্সিটি থাকাকালীন আসলে আপনার কি করা উচিত?
এখন সত্যি বলতে কি বাজি থাকার কারণ আপনার যদি মনে হয় যে না আমি আসলে সত্যি বলতে কি আপনি যদি কোড ফোর্সেস কোড শেপে ইন্ডিভিজুয়ালি ভালো পারফর্ম করেন, এটা তো আপনার ভালো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। আরেকটা পারফরমেন্স আছে যে আপনি টিমের মাধ্যমে ইউনিভার্সিটির মধ্যে কি টপে আসবেন কিনা, মানে আইসিবিসি তে টপ করবেন কিনা, আইপিসি গুলোতে টপ করবেন কিনা, এটা আরেকটা প্রোগ্রেস। পয়েন্টটা বুঝছেন? তো জি ভাইয়া। সেখানে সেখানে আপনার টিম ওয়াইজ গেম করতে হবে, খেলতে হবে আর কি। অথবা একটা ইন্ডিভিজুয়াল আপনি যদি কোড ফোকাস করেন, তো দুইটার ক্ষেত্রে আপনার দেখা যায় যে অনেক কোম্পানি দেখা যায় যে ও আইসিপিসি তে এত ভালো র্যাঙ্কিং করছে, নাইস, এটা দেখে। অথবা অনেকে আছে যে অনেক ভালো ভার্সিটিতে পড়াশোনা করে, ওখানে অনেক ভালো রেটিং থাকার পরেও ওই ইউনিভার্সিটিতে কোটা তো থাকে, তাই না? সবাই তো আর চাইলেও টিম দিয়ে ওই আইপিসি তে জয়েন করতে পারে না। এর থেকেও অনেক সময় সিলেকশন রাউন্ডে অনেক কিছু হয়। তো অনেকে দেখা যায় যে অনেক ভালো কোর্সে প্রস্তুত হওয়ার কারণেও হয়েছে, বাট তাও সে আইবিএস যেতে পারে না, দেখা যায় তার সেই রেটিং গুলো নাই। তো অনেক কিছু ফ্যাক্টর হতে পারে। হ্যাঁ, মানে আপনার যদি মনে হয় যে না আমি আসলে এত ভালো আইবিসি গুলোতে করতে পারবো না, অথবা আমি কোড ফোর্সেস কোড শেপে 4 স্টার 5 স্টার অথবা কোড ফোর্সেস এ স্পেশালিস্ট এক্সপার্ট হতে পারবো না, অথবা এন মাস্টার হতে পারবো না, তো ওই যে একটু আগে যে পয়েন্টটা বললাম, যদি হইতে পারেন তাহলে তো ভালো, একটা না একটা জায়গায় হবে ইনশাল্লাহ। আর যদি হইতে না পারেন, প্রবলেম সলভিং স্কিল অবশ্যই যতটুকু রাখা দরকার ততটুকু রাখবেন, এবং সাইড বাই সাইড কোর্সের যে প্রজেক্ট গুলো সেগুলো সিরিয়াসলি করবেন, এবং সাইড বাই সাইড আপনি যদি নিজে কিছু রিসার্চ প্রজেক্ট অথবা সামথিং অন্য কিছু করতে চান অবশ্যই করবেন আর কি। সো যে সময়টা আপনি সিপিতে দিতেন ওই ফাঁকা টাইমটা অন্য কিছু ডেভেলপমেন্টে দিবেন, বাট ওই সময়টা কখনো নাও যাবে না অথবা ফাঁকা যাবে না, ওই সময়টা কোনো না কোনো প্রোডাক্টিভ কাজে ইউজ করতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া অনেকে বলে, অনেক সিনিয়ররা এমন বলে যে সিপি করার ক্ষেত্রে ভার্সিটির ক্ষেত্রে যে তুমি 4th ইয়ারের ফার্স্ট সেমিস্টার পর্যন্ত সিপি করো বা 3rd ইয়ার শেষ পর্যন্ত সিপি করো, দেন 4th ইয়ারে এসে তোমার অন্যান্য যেমন থিসিস বা সেক্ষেত্রে তুমি কোনো প্রজেক্ট করে রাখলা। থিসিস তো করতে হবে বাই ডিফল্ট ভার্সিটির জন্য, বাট এমনি কোম্পানির জন্য বা এগুলো ভালো করার জন্য হয়তো কোনো প্রজেক্ট দুই একটা প্রজেক্ট ভালো প্রজেক্ট করে রাখলে, এক্ষেত্রে আপনি কি আমি তো বলবেন এটাকে? আপনাকে এটাই বললাম যে আপনার যদি টার্গেট থেকে টপ করা আইসিপিসি তে, আপনি তো ইউনিভার্সিটি শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাবেন, তাই না? হুম হুম। আপনি যদি কোড ফোর্সেসে আপনি ভালো রেটিং রেটিং আনেন, আপনি আপনি এক্সপার্ট হয়ে গেছেন, আপনি চাবেন কি এনএর মাস্টার হওয়ার জন্য? আপনি কি 4th ইয়ার ওঠার পরে আপনি কি ছেড়ে দিবেন? তো ছাড়তে জি বললে ভাই। কি আপনি ছাড়বেন? না ভাইয়া। সো আপনি ধরেন নর্মাল আপনার গ্রিন কোডার, অথবা আপনি স্পেশালিস্ট হন নাই, এক্সপার্টও হন নাই, মোটামুটি পারেন আপনি, তাহলে আপনার কি ভর্তি আসে তো আপনার কিছু না কিছু ঝুঁকি থাকতে হবে, তাই না? ভালো একটা থিসিস ভালো একটা প্রজেক্ট কিছু থাকতে হবে। মানে পয়েন্টটা বুঝতে পারছেন? আপনি একটু দেখবেন, নিজেই যদি চিন্তা করেন বুঝতে পারবেন যে আসলে ভর্তি ইয়ার শেষে কে প্রজেক্ট করবে, কে আসলে তখনও সিপি করবে, কে আসলে কোনটা করবে, তাই না? জি ভাইয়া। এ হচ্ছে কি কেস। মানে সবার আসলে সহজ বাংলা ভাষায় বললাম আর কি, যে আপনার টার্গেটের উপর নির্ভর করতেছে সবকিছু আর কি। হ্যাঁ, কাউসার ভাই। জি। ভাই বলছিলাম এর আগের বার যখন হচ্ছে এসআরবিটি কন্টেস্ট হচ্ছিল, তো ওখানে মানে সলিউশন সাবমিট দেওয়ার সময় মানে কেমন যেন একটা টিএক্সটি ফাইল মেবি হচ্ছে সাবমিট করা লাগছিল, মানে সলিউশন ওইভাবে সাবমিট দেওয়া হচ্ছিল না, একটা টিএক্সটি ফাইল টাইপের কিছু একটা দেওয়া লাগছিল আপনার কিসের সলিউশন। মধ্যে কোড কন্টেস্টে? জি জি ভাই। আচ্ছা, আমি জানি না, আমি লাস্ট কন্টেস্ট পার্টিসিপেট করি নাই, তো এই জন্য বলতে পারতেছি না এক্স্যাক্টলি কি হয়েছিল তখন আর কি। মেবি একটা টিএক্সটি ফাইল ক্রিয়েট করে যেটা আমরা ওই যে হচ্ছে ফ্রি ফোন নাকি যেন দিয়ে করি, ওইভাবে দিয়ে দেন হচ্ছে সাবমিট করা লাগছিল ওই ফাইলটা, আচ্ছা, আচ্ছা, নট যে জাস্ট হ্যাকার র্যাঙ্কে যেমন কোড হচ্ছে বসাই দিয়ে জাস্ট সাবমিট, এরকম আর হচ্ছে। বুঝতে পারছি, হতে পারে, আমি এটা নিয়ে আমি অবগত নাই তো। আপনাদের যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই ইনস্ট্রাকশনটাই ফলো করবেন। আমি এই জন্য আসলে এক্সাক্ট অ্যান্সারটা আপনাকে এখনই বলতে পারতেছি না আর কি। আচ্ছা। এই হচ্ছে গিয়ে কেস। বলেন আর কারো কোনো কোনো কোশ্চেন, নাহলে আমরা আজকের মতো রেকর্ড করতে পারি। ইনশাল্লাহ নেক্সট কোনো সেশনে অথবা মিটিং এ আমরা আরো অনেক কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। ভাইয়া লিঙ্কডইন প্রোফাইল ভালো করার জন্য যদি কিছু বলতেন। লিঙ্কডইন প্রোফাইল আসলে একদিনে ভালো হয় না। হ্যাঁ, আপনি যখন 4th ইয়ার পরে গ্রাজুয়েশন করবেন, তখন আপনার মনে হতে পারে যে আমার এখন লিঙ্কডইন দেখা উচিত, লিঙ্কডইনে কাজ শুরু করবো তখন আর কি, এখন করবো না, আমি পড়তে আগে পাস করে লই। সত্যি বলতে কি আপনি একদিনে 1 মাসে লিঙ্কডইনের প্রোফাইল ভালো করতে পারবেন না। পয়েন্টটা বুঝছেন? আপনি আজকে থেকেই শুরু করেন, 4th ইয়ারের
শুরু থেকে শুরু করেন, অ্যাটলিস্ট থার্ড ইয়ার যদি নাই করেন, ফোর্থ ইয়ার শুরু থেকে করেন। প্রতিদিন ছোট ছোট জিনিসপত্রগুলো আপডেট করতে থাকেন, ছোট ছোট প্রজেক্ট গুলো ওটা আপডেট করতে থাকেন, ছোট ছোট অন্যান্য অন্যান্য যারা আপনার কি বলে বড় যারা লিঙ্কডইন আছে আর কি, ভালো ভালো লিঙ্কডইন প্রোফাইল, সেগুলো আপনি একটু ফলো করেন, তারা দেখেন যে কি করছে, সেই জিনিসগুলো একটু আপনি আপডেট ওইভাবে আস্তে আস্তে আপডেট করা শুরু করেন। দেখবেন যে আপনি 6 মাস 1 বছর পর আপনি যখন গ্রাজুয়েট হয়ে গেছেন, দেখবেন যে আপনার লিঙ্কডইন আসলে অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ, তো ছোট ছোট অ্যাচিভমেন্ট যখন করবেন সাথে সাথে আপডেট করে ফেলবেন, এইভাবে করতে থাকবেন। তো লিঙ্কডইন কখনো একদিন আপডেট হয় না, আর লিঙ্কডইনে 1 মাসও হয় না, এটা গ্রাজুয়ালি আস্তে আস্তে হতে থাকে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এই হচ্ছে কেস। আচ্ছা, আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি আপনি চ্যাট বক্সে। সো এই তো, আর কোনো কোশ্চেন কারো কারো কোনো কোশ্চেন নাই? সবাই নাইস। আচ্ছা, আমি নিজেরটা অ্যান্সার দিয়ে যাই আজকের মতো। সো লিঙ্কডইনে আসলে কেন জরুরি, সত্যি বলতে কি লিঙ্কডইন হচ্ছে প্রফেশনালদের জায়গা, সব সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ওখানে জায়গা। হ্যাঁ, ফেসবুকের মতো রিলস ক্রিঞ্জ টাইপের জিনিস তো ওখানে নাই। সো আপনি ফেসবুক থেকে যখন বের হয়ে লিঙ্কডইনে আসবেন, সবসময় দেখবেন যে আপনি একটা প্রফেশনাল ভাইবে থাকবেন, তখন দেখবেন আপনার মোটিভেশনটা ধরে রাখবেন, ধরে রাখার জন্য সহজ হবে, এবং আপনি আশেপাশে দেখবেন যে অনেক এক্সপিরিয়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো দেখবেন যে তখন আপনার মনেই চাইবে যে আপনি ওদের মতো হন। আরেকটা হচ্ছে গিয়ে কমিউনিটিতে আপনি যদি, আমি যদি এখন সাদাত ভাই, হ্যাঁ আপনি ধরেন ভালো প্রোগ্রামিং পারেন, আমি আপনাকে মেসেজ দিলাম যে সাদাত ভাই আমি ধরেন গ্রাফিটি প্রোগ্রামটা পারতেছি না, আমার একটু শিখিয়ে দেন। আর সাদাত ভাই আপনার জুনিয়র যদি আপনার একটা মেসেজ দেয়, আপনি কি ওরা একটা গালি দিবেন? না, কখনোই না। আপনি আরো ভালো লাগবে না, আমার কাছে একটা ছেলে শিখতে চাইছে, তাহলে হয়তো বা আমি যেটা আউটপুট দেই, এত যদি আপনি মুসলিম হয়ে থাকেন, আমার মনে হয় যে না, এটা তো আরো ভালো, একটা সওয়াবের কাজ। অথবা অন্য কোনো রিলিজিয়ন যদি হন, তখন মনে হবে যে না, ওই ছেলেটা যদি শিখতে পারে, ওর যদি একটা উন্নতি হয়, তাহলে তো আমার ভালো লাগবে, তাই না? জি তো ভাইয়া। আপনি এটা চিন্তা করেন, আপনি যখন লিঙ্কডইনে আপনার অনেক ভালো কানেকশন হবে, অথবা অনেক সিনিয়রকে চিনবেন, হঠাৎ কোনো যদি আপনি ওদের বিভিন্ন পোস্টে কমেন্ট করেন, অথবা আপনি পোস্ট দেন, ওরা কমেন্ট করে, একদিন ধরেন এরকম থেরাপিরই একটা পোস্ট আসলো, ওপেন সার্কুলার হইলো, তখন দেখলেন যে থেরাপির একটা সিনিয়র ভাই আপনি চিনেন, অথবা আগে থেকে পরিচিত আছে। এখন আপনি যখন ওটা মেসেজ দিলেন, ভাই আমার ধরেন এই প্রোফাইল, আমার সিপি করছে এরকম, আমার প্রজেক্ট আছে এরকম, আমি থেরাপি অ্যাপ্লাই করতে চাই, আপনি আপনি যদি দয়া করে আমাকে রেফার করতেন, মানে এই মেসেজটা দিলে কি আপনার ওই লোকটা গালি দিবে? না। কিন্তু এই মেসেজটা আপনি দিবেন না, কারণ হচ্ছে কি আপনার মধ্যে থাকে শুধু লজ্জা, ভয়, সংশয়, মানে কিছু কি যে বলে যে, মানে সো এই জিনিসপত্রগুলো আপনার মনের সংশয়। মধ্যে থাকে। সংশয়, হ্যাঁ। আরে এতক্ষণ টানা কথা বলতে বলতে এক্সাক্ট বলতে পারতেছিলাম না, সরি। আচ্ছা, সংশয় অনেক কিছু থাকে, এই কারণে কিন্তু আপনি আটকাই যান, তাই তো নাকি? সত্যি বলতে কি, কমিউনিটিতে আপনি কাউকে মেসেজ দিলে আপনাকে কোনোদিন কেউ গালি দিবেন, হইতে পারে যে আপনাকে ইগনোর করবে, ইগনোর করুক, হতে পারে যে আপনাকে বলবে যে পরে কথা বলবো ভাইয়া, আমি এখন ব্যস্ত আছি। অথবা কেউ হইতে পারে যে আমি আপনার যে সাহায্য দিয়েছেন, আমি হয়তো আপনাকে রেফার করতে পারতেছি না, ইনশাল্লাহ নেক্সট টাইম করবো। অথবা কেউ বলতে পারে ঠিক আছে, আপনার সিভি আমি দেখতেছি, ইনশাল্লাহ চেষ্টা করুন রেফার করার জন্য। সত্যি বলতে কি, আমি লিঙ্কডইনে যদি যতদিন মানুষের কাছে হেল্প চাই, আমি গণহারে মেসেজ দিই। হ্যাঁ, অনেক সিনিয়র সিনিয়র ভাইদের মেসেজ দিই, দেখা যায় যে আমি 80% কেজি ওদের থেকে পজিটিভ রেসপন্স পাই, অনেক ভালো রেসপন্স পাই। আমার মাঝে মাঝে মনে হয় ওরা মনে হয় আমার মেসেজের জন্য ওয়েট করতেছিল, এত ভালো রেসপন্স দিছে। আমার পয়েন্টটা বুঝছেন? তো সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব এগুলো মন থেকে বাদ দিয়ে দেন, এগুলো করে আসলে জীবনে কোনো উন্নতি হবে না। হ্যাঁ, তো এগুলো বাদ দিয়ে আসলে চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো হবে। আর এই যেটা বললাম, লিঙ্কডইন সবসময় ইউজ করতে মোটিভেশন থাকবে, এবং আপনার সত্যি বলতে কি, আমি যদি আপনার ওই আবার ওই সিপি করা টার্গেটে দিয়ে যাই, কেউ করে ভালো লাগা থেকে, কেউ করে জবের জন্য, আপনি তো লিঙ্কডইন খুলছেন জব পাওয়ার জন্য, তাই না? সহজ বাংলা কথায় সাদত ভাই। জি আপনি ভাইয়া। তো ধরেন রিক্রিয়েশনের জন্য তো আপনার ফেসবুকে আছে, ইনস্টাগ্রাম আছে, আরো অনেক কিছু আছে, আপনি তো আর লিঙ্কডইনে রিক্রিয়েশনের জন্য যান নাই, তাই না? একটা কোনো হুম। সলিড রিজন নিয়ে গেছেন যে আমি ওখান থেকে জব পাবো গ্রাজুয়েশন পরে, এরকম টাইপের লিড খোঁজার জন্য গেছেন। সো আপনি আসলে এইভাবেই আসলে ট্রাই করতে থাকেন যে আমি তো ওখানে এইভাবেই গেছি, তো আমি আসলে দ্বিধাদ্বন্দ্ব করে লাভ নাই। এখন কেউ যদি আমাকে মেসেজ নাও দেয়, দুইটা গালিও দেয়, আমার তো কোনো সমস্যা নাই। আমার দরকার হচ্ছে কি, যেভাবে হোক আমার একটা লিড খুঁজে পাওয়া, অথবা একটা জব খুঁজে পাওয়া, তাই তো নাকি? এই হচ্ছে গিয়ে কেস। তো আজকের পর থেকে সবাই দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে দেন, মন থেকে সব রাগ, ক্ষোভ, অভিমান সব বাদ দিয়ে দেন, লজ্জা টজ্জা ভয় সব বাদ দিয়ে দেন, সুন্দর মতো লিঙ্কডইন খোলেন, খুলে আস্তে আস্তে প্রোফাইল আপডেট করতে থাকেন, বিভিন্ন ধরনের পোস্ট দেন, অন্য ধরনের পোস্টে লাইক কমেন্ট শেয়ার দেন, শেয়ার তো আর হয় না, রিপোস্ট হয় ওখানে। তো এগুলো করতে থাকেন, দেখবেন ইনশাল্লাহ, দেখবেন আপনার একটা কমিউনিটি ভালো একটা রিচ হবে। দিন শেষে একটা কোথাও সার্কুলার হবে, ডাইরেক্ট ওই ভাইরে মেসেজ দিবেন, ভাই আমার রেফার করেন। এইভাবে আমি অনেক ভাইরে মেসেজ দিছি, অনেক রেফারও পাইছি।
ওই ভাই আমার কোনোদিন চিনেও না, আমার ভার্সিটিরও কেউ না, ওনার সাথে কোনোদিন দেখা হয় না, কিচ্ছু হয় নাই, শুধুমাত্র এইভাবে কথাবার্তা বলতে অথবা সামথিং বিভিন্ন কিছু ডিসকাস করতে এমনিই পরিচয় হয়েছে। অথবা এমন আছে যে লিঙ্কডিন কানেকশন পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করছে, কোনদিন কথা হয় না, হঠাৎ করে মেসেজ দিয়ে বলছে যে ভাই আমার এই প্রোফাইল আমার একটা রেফার কর, শেষ। এই হচ্ছে কি কেস। ব্যাপারটা হচ্ছে একটা কোম্পানিতে আপনি যদি ভালো প্রোফাইল হয়, একটা এমপ্লয়ি চায় আপনাকে রেফার করতে আর কি, তো এত কারণ নিয়ে লাভ নেই। তো এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আজকে থেকে দ্বিধা দ্বন্দ্ব সংশয় এগুলো সব বাদ দিয়ে দেন জীবন থেকে। ভাইয়া লাস্ট একটা কথা তাহলে বলতাম, আপনি একটু আগে যখন বললেন যে যখন এরকম কোনো কোম্পানিতে সিভি দেওয়া হয়, এসআর আসলে খুব বেশি সময় পায় না দেখার জন্য, খুব অল্প সময় দেখে। তো সেই জন্য সিভিটা আসলে কিভাবে করা দরকার এই বিষয়ে যদি কোনো কিছু যদি বলতেন, বা আপনার যদি ওইরকম স্যাম্পল সিভি থাকে সেটা যদি দিতেন, তো আমাদের আসলে ওই বিষয়টা বোঝাটা সহজ হতো। আপনি নাকি জাস্ট ইউজুয়াল সিভি দিলেই হবে? ইজি হইতে আমার কাছে জিনিসটা পাইতে চান নাকি কষ্ট করে পাইতে চান? ভাই আপনি যেভাবে দিতে চান আর কি, ইজি ভাবে দিলে ভালো, কষ্ট করে দিবেন। আমি চাই যে আপনি কষ্ট করে পান। আপনি ইজি হ্যাঁ, হইতে কষ্ট। পারলে আসলে আর মর্ম বুঝবেন না। জি আপনি ওটা ফালাই রাখবেন আর কি, মনে করবেন যে আমার কাছে তো বাইবেল আছেই, ওটাই প্রকৃত সত্য, ওটাই তাহলে ওটাই ফলো করব সামথিং, অথবা রাইখা দিয়েছেন কোনো একদিন ইউজ করবো। তো সহজে পাইলে সমস্যা, জীবনে আমরা ওটার মূল্য দিতে পারি না। তো জি আপনি ভাই। একটু কষ্ট করেন। কষ্ট করার কাজটা হচ্ছে কি, ওই যে লিঙ্কডইন প্রোফাইল খুঁজতে বললাম, দেখবেন যে বড় বড় পোলাপানের লিঙ্কডইনে সিভি থাকে, বুঝছেন? আমি যে ইয়া দিছি না, এই ইয়া দিছি মানে লিঙ্কডইন আইডি দিছি, দেখবেন আমার প্রোফাইলেও সিভি আছে আমারটা, বুঝতে পারছেন? ও জি ভাইয়া, বুঝতে পারছি। এই যে আপনি যদি এই যে বললাম লিঙ্কডইন খোলার জন্য, আমি তো সব ইনসাইট বলি নাই, অনেক ইনসাইটই আপনি ইজিলি পাবেন, বুঝছেন? এরকম বড় বড় পোলাপানের কাছে আপনি সিভি চাওয়া লাগবে না, ওইগুলো সিভি দেখবেন আপনি নিজেই, ওদের লিঙ্কডইনে দেওয়া আছে, আপনি নিজেই বাইর করে ফেলতে পারবেন। নাইস না? জি ভাইয়া। সো ওরা যদি এই সিভি দিয়ে জব পাইতে পারে, আপনি কেন পাবেন না? সো এটা কপি পেস্ট করেন শুরুর দিকে, পরে আস্তে ধীরে নিজের মতো করে একটু কাস্টমাইজ করেন, ইজি লাইফ। শুধু দিন শেষে ওই যে বললাম, দ্বিধাদ্বন্দ্ব সবকিছু বাদ দিয়ে শুরু করেন, অ্যাটলিস্ট শুরু করলে দেখবেন অনেক কিছু পাই যাবেন জীবনে। শুরু না করার কারণেই অনেকে আটকায় থাকে, আর অনেকে শুরু করেই অল্প কিছুতে অনেক কিছু পাই যায় জীবন। জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাস্তবধর্মী উপদেশ দেওয়ার, পরামর্শ দেওয়ার জন্য। উপদেশ দেয় না, এটাই ভাই সত্যি কথা। মানে আপনি সত্যি কথাই বলছি দিন শেষে, এখানে উপদেশ না কিছু না, এটাই মানতে হবে আমাদের সবাইকে। আসলে না মাইনা যদি বসে থাকি, আমাকে কেউ এসে সব শিখিয়ে দিবে, জানাই দিবে, করে দিবে, তাহলে বসে থাকেন আপনি, ইনশাল্লাহ আসবে কোনো একদিন কেউ, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে সেশনটা এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন না থাকলে থ্যাংক ইউ এভরিওয়ান। সামনে আই থিঙ্ক যে আপনারাও ভালো করেন, কোড কন্টেস্টে ভালো দেন, একদিন সবাই স্যামসাং ঘুরে আসেন, আর কেউ অ্যাটলিস্ট স্যামসাং এ জয়েন করবেন ইনশাল্লাহ। এই তো জীবন। ইনশাল্লাহ ভাইয়া। জি ভাই, ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া, আর অনেকটা টাইম দিলেন, ধন্যবাদ। আর আমাদের সহজ কোডিং কমিউনিটি আছে, সেখানে আপনারা চাইলে অ্যাড হইতে পারেন, সেখানেও আমরা অনেক ধরনের আলোচনা করি, কারো কোনো কোশ্চেন টোশ্চেন থাকলেও ওখানে আমরা অ্যান্সার দেই। তো ওটা আমরা ভালো একটা কমিউনিটি বিল্ড আপের চেষ্টা করতেছি। তো ওইটার মধ্যে অ্যাড হলে দেখা যাবে যে আপনি অনেক কিছু অ্যান্সার, এই যে আজকে অনেক কোশ্চেন করতে পারেন না, সেই কোশ্চেন গুলো আপনি হয়তো ওখানে বলতে পারবেন। ওখানে আরো মেন্টর আছে, কেউ কোড ফোর্সেস এক্সপার্ট, ক্যান্ডিডেট মাস্টার, কেউ কয়েকবার আইসিবিসি এশিয়ার ফাইনালিস্ট, কেউ আছে যে স্যামসাং কোড কন্টেস্ট ফাইনালিস্ট, অনেকেই আছে। তো ইজিলি দেখা যাবে যে আপনি ওখান থেকে অ্যান্সার পাই যাবেন। এই তো, অথবা আরেকজনের কোশ্চেন দেখে আপনি কিছু শিখতে পারবেন। এই তো, থ্যাংক ইউ কাসর ভাই।